যারা আমাদের এসআই স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলছি, ক্লাসটা স্যারের কথাটা শুনে কি একটু মোটিভেশন পেলে? যারা ভাবো যে অঙ্কের জন্য আমাদের মনে হয় এসআই এক্সামটা ক্র্যাক করা হবে না, তাদের জন্য বলছি। হ্যাঁ স্যার, ভীষণ ভাবে। এটা হ্যাঁ বিশ্বাস স্যার, অনেকটা সাহস পেলাম। এরকম আমি আরো অনেকজন মানে আমাদের দাদা বলো স্যার বলো যাদের সঙ্গে যোগাযোগ আছে আমি কথা বলেছি এবং তাদেরকেও নিয়ে আসবো এক এক করে। প্রত্যেকে এটা বলে যে এখানে ম্যাথমেটিক্সটা এতটাও ফ্যাক্টর না যে এটার জন্য পাবে না। স্যার তো নিজেই বললো, দেখো যেটা জেনারেল আমাদের জেনারেল নলেজ আর কি আছে কারেন্ট অ্যাফেয়ার্স, ওইটা থেকে স্যার 2টো কোশ্চেন মাত্র করেছে, 23টা কোশ্চেন ছেড়েছে। কারণ সত্যি স্যার যেটা বলছে যে প্রিপারেশন ছিল না। কারণ আমাদের সাথে স্যার হস্টেলে রাত দিন থাকতো, মানে কলেজে যখন পড়াতো কলেজে, বাকি সময় কিন্তু হস্টেলে থাকার সময় থাকতো। এবং স্যার মানে খুবই কি বলবো মানে ছেলে মেয়েদের সঙ্গে থাকতে সবার ইয়ে করতে মানে পছন্দ করতো। ওই জন্য আমরা দেখেছি যে স্যার যেটা বললো পুরো হুবহু সত্যি কথা, যে আলাদা করে এরকম তোমরা যেমন কোচিং নিয়ে পড়ছো বা রেগুলার বেসিসে পড়ছো এরকমটা কিন্তু স্যারের পড়ার সুযোগ হয়নি। কিন্তু তবুও দেখো এইরকম র্যাঙ্ক করাটা কিন্তু চারটিখানি কথা নয়। এবং বিএড এর 50টা কোশ্চেন, এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এটা বারবার বলছি। ফ্যাক্টর কিন্তু ওই জায়গাটা 50টার মধ্যে 49টা ঠিক করেছে স্যার বললো, তাহলে বুঝতেই পারছো যে বিষয়টা কিভাবে আত্মস্থ করেছিল। শুধু মুখস্থ করলে হবে না, এটুকু মাথায় রেখো, এটা বলার তোমাদেরকে। ঠিক আছে গোপাল, তাহলে শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমাদের এসআই এর ক্লাস হবে। আমাদের যে সেশনটা ছিল ওটা শেষ হয়েছে। যারা অন্যান্য সাবজেক্টের বা কোর্সের রয়েছিলে তারা এবার বেরিয়ে যেতে পারো। এবার আমাদের কোর্স, আমাদের যেমন ম্যাথের ক্লাস হয় সেটি হবে। আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা তো? হ্যাঁ সবাই স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের যেটা ম্যাথমেটিক্সের আমরা ক্লাস কন্টিনিউ করছিলাম, কোন কোন চ্যাপ্টার গুলো তাহলে কমপ্লিট হলো আমাদের কাছে, একটু যদি বলো। নাম্বার সিস্টেম, ডিভিজিবিলিটি আর ফ্র্যাকশন। হ্যাঁ, নাম্বার সিস্টেম আলোচনা হয়েছে, ডিভিজিবিলিটি হয়েছে এবং লাস্ট ক্লাস ফ্র্যাকশনের জায়গাটা আলোচনা করেছি। আচ্ছা, এই চ্যাপ্টার গুলো থেকে, আচ্ছা লাস্ট আমি ফ্র্যাকশন থেকে কোশ্চেন দিয়েছিলাম, ওটার জন্য যদিও আলাদা করে কোশ্চেন আমি রেডি করে পাঠাইনি, ওই সুবীর দাসের ওই এক্সারসাইজ ফ্র্যাকশনের ওটাই ওখানে পাঠানো ছিল মেটেরিয়ালের সঙ্গে। প্র্যাকটিস করেছো? কিছু অসুবিধা কিছু আছে ওখানে? কোনো প্রবলেম আছে? সবগুলো করা হয়নি, আমি পরে আপনাকে পরে বলবো, আমার সবগুলো হয়নি। হ্যাঁ স্যার, আমার কিছু কিছু হয়েছে, যে কটা করেছি তার মধ্যে। আচ্ছা ঠিক আছে, যেটা অসুবিধা আছে আমি ক্লাসের শেষে অবশ্যই ওটা ডিসকাস করে দেবো। বলছি যে ছোট থেকে বড় যে সাজায় আপনি কোনাকুনি বলেছিলেন, ওই নিয়মটা একটু বলে দিন, ওটা আগের আচ্ছা বার বলা। আচ্ছা ঠিক আছে, আমি স্পেসিফিক আজকে শেষে তখন অনেকগুলো টেকনিক আছে ওইটা ক্যালকুলেট করার, তাহলে বলে দেবো আরেকবার, অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু যেটা বলার, প্রত্যেকদিনই ক্লাসের পরে আমি প্র্যাকটিস কোশ্চেন হিসেবে পাঠিয়ে দিচ্ছি, করে নিও কিন্তু সঙ্গে সঙ্গে চেষ্টা করো ওই উইকের মধ্যে, না হলে বেড়ে যাচ্ছে, পরে পরে চ্যাপ্টার বাড়ছে, কনসেপ্ট বেড়ে যাচ্ছে। প্রথম দিন যখন একটা চ্যাপ্টার হচ্ছিল ওই চ্যাপ্টারের উপরেই ছিল, তারপরে আবার চ্যাপ্টার অ্যাড হচ্ছে, তাই না? কনসেপ্ট একটু চেঞ্জ হচ্ছে, রুলস বাড়ছে, ফর্মুলা অনেক মনে রাখতে হচ্ছে। তাহলে কি ওই সময় ওইটা প্র্যাকটিস করলে তাহলে পরবর্তীতে কি হয়, ওটা অনেকটা মাথার মধ্যে স্টোর হয়ে যাওয়ার ব্যাপার থাকে, নাহলে একটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, সেই জন্য করে নিও সঙ্গে সঙ্গে, কারণ যে চ্যাপ্টার হচ্ছে ওই চ্যাপ্টারের উপরেই কোশ্চেন পাঠাচ্ছি, তাহলে ওই চ্যাপ্টারের উপর একই টাইপের কোশ্চেন অন্তত 5টা 7টা 8টা 10টাও থাকছে, তাহলে ওই টাইপ গুলো অনেকটাই প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আর আজকে আমার শিডিউল অনুযায়ী যেটা আছে, এইচসিএফ অ্যান্ড এলসিএম, গসাগু ও লসাগু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ম্যাথমেটিক্সের একদম বেসিক একটা জায়গা, কোর জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে, এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা হোক, যে কোনো ধরনের
অ্যারিথমেটিকের যেখানে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড থাকে, অ্যারিথমেটিকের পোর্শন থাকে, সেখানে কিন্তু গসাগু লসাগু থেকে কোশ্চেন থাকেই, এবং অন্য কোনো চ্যাপ্টারেরও কিন্তু কোশ্চেন সলভ করতে গেলে এই বেসিক কনসেপ্টটাও কিন্তু ওখানে কাজে লাগে, গসাগু লসাগুর কনসেপ্ট। সেটার জন্যই আজকে আমরা গসাগু লসাগু নিয়ে আলোচনা করব। আর হচ্ছে নেক্সট ক্লাস আমার যেটা রয়েছে ওটা একটা টোটাল যে এই মাসে যে কটা ক্লাস হলো তার উপরেই হবে, এবং একটা এক্সামের মতো। ওটা ঠিক আছে, ওটা শেষেই বলছি আমি। তার আগে এইচসিএফ এলসিএমটা আলোচনা করব, আর আগের ক্লাসগুলোর যদি কোনো প্রবলেম থাকে ওটা শেষে দেখা যাক কতটা সময় থাকে সেই বেসিসে করব। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমি আজকে যেটা গসাগু লসাগু, এইচসিএফ অ্যান্ড এলসিএম, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, দেখো আমরা যখন প্রথম দিন আলোচনা করছিলাম নাম্বার সিস্টেম, ঠিক আছে, নাম্বার সিস্টেম আলোচনা করতে গিয়ে একদম শুরু থেকেই আলোচনা হচ্ছিল সংখ্যাগুলো কি করে এলো, কিভাবে সংখ্যাগুলো পর পর এসছে, সংখ্যাগুলো কেন এলো, কোন প্রয়োজনে এলো, ঠিক আছে, কিভাবে সংখ্যাগুলোর সেটগুলো বাড়তে থাকছিল সেটা আলোচনা করা হচ্ছিল। বিভিন্ন টাইপের সংখ্যাকে ক্লাসিফাই করা হলো কি করে, ডিফাইন করা হলো কি করে, তার মধ্যে প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, কো প্রাইম নাম্বার, রিলেটিভলি প্রাইম নাম্বার, টুইন নাম্বার, আরো আমি ন্যাচারাল, ইন্টিজার, হোল, রেশনাল, ইরেশনাল, রিয়েল, অনেক ধরনের টাইপ গুলো ডিফাইন করা হয়েছে এবং আলোচনা করা হয়েছে। এবং তারপরের দিন যখন আলোচনা করছিলাম সেটাও কি প্রয়োজন হয় যে আমরা যখন প্রাইম নাম্বারের কথা বলছিলাম, একটা নাম্বার প্রাইম কিনা সেটা কি করে টেস্ট করব, বলছিলাম প্রাইম নাম্বার হচ্ছে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। সেটা যখন আমি টেস্ট করতে চাইছিলাম সেখানে ভাগ করার প্রয়োজনীয়তা ছিল, সেই জন্য নেক্সট ক্লাসে দেখো ডিভিজিবিলিটির জায়গা আলোচনা করা হয়েছিল। ডিভিজিবিলিটি যে কিছু রুলস আছে, আমরা সহজে যেটা সংখ্যা দেখে বুঝে যেতে পারবো যে এটা এই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে কি এটা হবে না, সেই রুলসটা, কারণ সবসময় তো ভাগ করার সুযোগ থাকবে না, ডিভিজিবিলিটি জায়গা নিয়ে আলোচনা হয়েছিল। তারপরে লাস্ট ক্লাসে করলাম কি ফ্র্যাকশন, মানে ভগ্নাংশ জায়গা আলোচনা করেছিলাম। সবসময় তো আমাদের কাছে গোটা সংখ্যা থাকে না, ইন্টিজার থাকে না, ফ্র্যাকশনও থাকে। সেই ফ্র্যাকশনের কনসেপ্ট আলোচনা হয়েছে, ফ্র্যাকশনের আবার টাইপস আলোচনা হয়েছে, প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, মিক্সড ফ্র্যাকশন, কম্পাউন্ড ফ্র্যাকশন, এগুলো টাইপ হিসাবে ফ্র্যাকশন মধ্যে আলোচনা হয়েছে। ডেসিমেল, আবার ওখানে ডেসিমেলের মধ্যে রেকারিং, তবে আবৃত অনাবৃত, এই জায়গাগুলো আলোচনা লাস্ট ক্লাসে আমরা করেছি। আজকে যেটা করব যেটা হচ্ছে গসাগু লসাগু, যেটাকে ইংলিশে বলা হয় এইচসিএফ অ্যান্ড এলসিএম, ঠিক আছে, এইচসিএফ অ্যান্ড এলসিএম এর ফুল ফর্ম আছে, আরো অন্য নামেও বলা যায় এইচসিএফ অ্যান্ড এলসিএম। এইচসিএফ মানে বলা হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে। আর বাংলায় বলা হয় গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এগুলো পরে পরে আমি আসছি। এই গসাগু বা লসাগু কি করি আমরা, দুই বা ততোধিক সংখ্যার আমরা এই গসাগু একটা, এটা একটা নাম্বার, দুটো সংখ্যা দেওয়া আছে তার গসাগু একটা নাম্বার হচ্ছে, দুটো সংখ্যা বা তার বেশি সংখ্যা দেওয়া আছে তার ও লসাগু একটা নাম্বারই বেরোবে, কিন্তু সেই নাম্বারটার একটা বিশেষ ভূমিকা আছে, কোনো কোনো ক্ষেত্রে সেই নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, কোনো কোনো প্রবলেম সলভ করতে গেলে সেই নাম্বারটা আমাদেরকে বের করে তার বেসিসে আমি সেই রেজাল্টটাতে পৌঁছাতে পারবো। সেই জন্য এইচসিএফ এলসিএম কিন্তু আমরা দুই বা ততোধিক সংখ্যার এইচসিএফ বা এলসিএম আমরা বের করব, এবং সেটা একটা স্পেসিফিক একটা নাম্বার হবে।
দুটো নাম্বারের গসাগু একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার। তিনটে সংখ্যারও একটা গসাগু লসাগু একটা নির্দিষ্ট নাম্বার হবে, ঠিক আছে? সেটা একটা স্পেসিফিক নাম্বার হবে এবং সেটা আমাদের কিছু প্রবলেম, বিশেষ কিছু টাইপের প্রবলেম সলভ করতে গেলে কাজে লাগবে। সেই দিক থেকে সেই গসাগু লসাগুতে যাওয়ার আগে আমাকে তার আগে দুটো জায়গা একটু জানতে হবে, যেটা বলা হচ্ছে দেখো ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস। ফ্যাক্টরস মানে হচ্ছে উৎপাদক। উৎপাদক বলতে পারি ফ্যাক্টরস মানে, গুণনীয়ক বলতে পারি, যেটা খুশি বলতে পারি। আর মাল্টিপলস মানে হচ্ছে যেটা বলা হয় গুণিতক, ঠিক আছে? এই দুটো কনসেপ্ট ভালো করে জানতে হবে। ফ্যাক্টরস এর কনসেপ্টটা আমার কাজে লাগবে এইচসিএফ এর ক্ষেত্রে, আর মাল্টিপলস এর কনসেপ্ট, গুণিতকের কনসেপ্ট কাজে লাগবে আমাদের লসাগুর ক্ষেত্রে বা এলসিএম এর ক্ষেত্রে। ফ্যাক্টরস কি, এখানে অনেকটা লেখা আছে, আমি সেটা পরে তখন দেখে নিও। ফ্যাক্টরস মানে হচ্ছে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, বা কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য, বা তার উৎপাদক গুলো কি কি, সেগুলোই তার ফ্যাক্টরস। ধরো আমি 4, আচ্ছা 4কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? স্যার 1 2 1 1 2 4। 4 তাহলে 4-এর ফ্যাক্টর হ্যাঁ হচ্ছে কি 1 2 আর 4। 4-এর ফ্যাক্টর হচ্ছে 1 2 4, বা 4-এর গুণনীয়ক হচ্ছে 1 2 4। এগুলো হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টরস বলতে কিন্তু এটাই বলছে, তার গুণনীয়ক, অর্থাৎ যে যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাটা বিভাজ্য হচ্ছে, ডিভিজিবল হচ্ছে, সেইগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক। আশা করি ক্লিয়ার প্রত্যেকের কাছে। হ্যাঁ স্যার আর মাল্টিপলস মানে হচ্ছে 4-এর মাল্টিপল বলতে 4 দিয়ে যে যে সংখ্যাগুলো ভাগ করা যাবে। এখানে 4-এর গুণনীয়ক বলতে বললাম কি 4কে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে 4কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে? 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে। সেই জন্য 4-এর উৎপাদক হলো 1 2 4, আর 4-এর মাল্টিপল হচ্ছে 4 দিয়ে যে যে সংখ্যা ভাগ করা যাবে। ভালো করে এটা এই দুটো জায়গা মনে রাখবে, তাহলে অনেকটা কনসেপ্ট কিন্তু গসাগু লসাগুর ক্ষেত্রে এই দুটো কনসেপ্ট আমি কাজে লাগাবো। আবার বলছি, 4-এর গুণনীয়ক বলতে 4কে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, আর 4-এর গুণিতক হচ্ছে মাল্টিপল হচ্ছে 4 দিয়ে যে যে সংখ্যা ভাগ করা যাচ্ছে। আচ্ছা বলো তো 4 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ করা যাবে? 4 4 দিয়ে, 8 ষোলো 16 20 24 হ্যাঁ 4 দিয়ে, 4কে 4 দিয়ে 28 ভাগ 12 করা যাবে, 8 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে। অর্থাৎ বলতে 16 গেলে দেখো 20 4-এর সঙ্গে 1 গুণ করে, 2 গুণ করে, 3 গুণ করে, 4 গুণ করে, 5 গুণ করে আমি পাচ্ছি গুণিতকগুলো। গুণিতকগুলোকে এইভাবেও বলা যায়, 4-এর গুণিতক বলতে 4-এর সঙ্গে 1 গুণ করব, 4-এর সঙ্গে 2 গুণ করব, 4-এর সঙ্গে 3 গুণ করব, 4 গুণ করব, দিয়ে তার 4-এর গুণিতকগুলো পাবো। আচ্ছা একটা দেখে বুঝতে পারছো কি যে 4-এর গুণিতকগুলো, মাল্টিপলস গুলো, কতগুলো মাল্টিপলস আমরা পেতে পারি? কিছু লিমিট আছে এর? 4-এর মাল্টিপল কিছু লিমিট আছে কি, যে আমি এতগুলো মাল্টিপল পাবো, না 4-এর গুণিতক না পাবো? স্যার না 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 স্যার, অসংখ্য পাবো অসংখ্য। না। সংখ্যা কিন্তু গুণনীয়ক, স্যার ফ্যাক্টর, সীমিত লিমিটেড, ওই তো 4টে। ওটা ওটা সীমিত, লিমিটেড। ওটা লিমিটেড। সেজন্য 4-এর গুণনীয়ক সংখ্যা কিন্তু লিমিটেড, শুধু 4-এর নয়, যে কোনো ক্ষেত্রেই ফ্যাক্টরস এর সংখ্যা কিন্তু লিমিটেড বা কাউন্টেবল। কিন্তু মাল্টিপলস এর সংখ্যা কিন্তু সেটা কিন্তু আনলিমিটেড, লিমিট থাকছে না তার কিছু স্পেসিফিক, এবং সেটা আমি আনকাউন্টেবল বলতে পারি, সেটা আমি হিসেব করেও শেষ করতে পারবো না, চলতেই থাকবে। আমি 4-এর সঙ্গে 1 গুণ করে, 2 গুণ করে, 3 গুণ করে, 50 100 1000 লক্ষ কোটি যাই গুণ করে যাই 4-এর সঙ্গে, সবই 4-এর একটা একটা মাল্টিপলস হবে। ঠিক আছে? সেই জন্য সবসময় মনে রাখবে যে মাল্টিপলস এর সংখ্যাটা কিন্তু অসীম সংখ্যক, আর গুণনীয়কের সংখ্যা কিন্তু সসীম। সসীম আর অসীম, ইংলিশে হচ্ছে ফাইনাইট আর ইনফাইনাইট। ফ্যাক্টরস এর সংখ্যা হচ্ছে ফাইনাইট সংখ্যক, আর মাল্টিপলস এর সংখ্যা হচ্ছে ইনফাইনাইট সংখ্যক। আচ্ছা ক্লিয়ার প্রত্যেকের কাছে ফ্যাক্টরস আর মাল্টিপলস যেটা বললাম? হ্যাঁ স্যার। ওকে, ফ্যাক্টরস এর কনসেপ্টটা কাজে লাগবে আমার এই শিটের ক্ষেত্রে।
ভালো করে দেখো, এইচসিএফ এর মধ্যেই রয়েছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর এলসিএম এর মধ্যেই রয়েছে দেখো লিস্ট কমন মাল্টিপল। সেজন্য এইচসিএফ এর ক্ষেত্রে আমার ফ্যাক্টরস এর কনসেপ্ট কাজে লাগবে, এলসিএম এর ক্ষেত্রে আমার মাল্টিপলস এর কনসেপ্ট কাজে লাগবে। এবার চলে আসি কমন মাল্টিপলস। কমন মাল্টিপল বলতে কাকে বলা আছে? যে সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক কাদেরকে বলবো? কমন মাল্টিপলস। ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি সেটা ছাড়া অন্য একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো 2। আচ্ছা, 2 এর মাল্টিপল কি কি হবে বলো? 2, চার, 4, দুই হবে, 6, 8, 4, 10, 12, 6, 8, 10, 12 চলতেই থাকবে, 14, হ্যাঁ আসলে তাই না? চলতেই থাকবে 2 এর মাল্টিপল। একটা সংখ্যা দেখি 5, 5 এর মাল্টিপল কি কি হবে? 5, 10, 10, 15, 15, 20, 20, 5, 25, 10, 15, সরি 15, 20, 25 চলতেই 25, থাকবে। এ তো শেষ হ্যাঁ পর্যন্ত যাবে না। কমন মাল্টিপল বলতে আমি যদি বলি 2 আর 5 এর কমন মাল্টিপল গুলো কি কি হবে? কমন মাল্টিপল 2 আর 5 এর কমন বলতে কোন মাল্টিপলটা, কোন গুণিতকটা দুটোতেই আছে? 2 এর 10 আর 10 10, দুটোতেই 10, হ্যাঁ 20 এগুলো। 20, 10 আছে, 20, মানে বুঝতে হবে 10 এর গুণিতক গুলো কিন্তু এর কমন মাল্টিপলের মধ্যে থাকবে। ঠিক আছে, তা 2 আর 5 এর যদি আমি কমন মাল্টিপল দেখি তাহলে কি হবে? 10, তাই না? তারপরে 20, 30 এগুলো পাবো কমন মাল্টিপল, তাই তো? পাবো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই হলো কমন মাল্টিপলের কনসেপ্ট। সাধারণ গুণিতক, যে গুণিতকগুলো দুটো সংখ্যার মধ্যে আছে, এটাই বলছে কমন মাল্টিপল। নেক্সট আসছি, যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে করতে পারো, ঠিক আছে? আর এখানে লেখা আছে, বাড়িতে তখন দেখলে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। এবার চলে আসছি লিস্ট কমন মাল্টিপল, যেটাই হচ্ছে এলসিএম। এলসিএমটা কি? এলসিএমটা হচ্ছে দুটো সংখ্যা বা তার বেশি সংখ্যার এলসিএম, মানে যেটা বলছে তাদের মধ্যে লিস্ট কমন মাল্টিপল, কমন মাল্টিপল গুলোর মধ্যে যেটা লিস্ট। আচ্ছা, 2 আর 5 এর যে করছিলাম তার কমন মাল্টিপল গুলো কে বেরোচ্ছিল? 2 আর 5 এর 10। কমন 20, মাল্টিপল গুলো, একটু দাঁড়া, হ্যাঁ কমন মাল্টিপল গুলো কি বেরোচ্ছিল? 10 বেরোচ্ছিল, 20 10, বেরোচ্ছিল, 20, 30, 30 এগুলো বেরোচ্ছিল। 40। হ্যাঁ এরকম চলতে থাকবে কমন মাল্টিপল। তাহলে এর মধ্যে লিস্ট কোনটা বলো তো এই কমন মাল্টিপলের মধ্যে? 10, হ্যাঁ, লিস্ট হচ্ছে 10। তাহলে এটাই হচ্ছে আমার 2 আর 5 এর লসাগু। এই লিস্ট কমন মাল্টিপলটাই হচ্ছে 2 আর 5 এর লসাগু। বুঝতে পারলে? ক্লিয়ার প্রত্যেকের কাছে? হ্যাঁ মানে দুটোর মধ্যে যেটা সব থেকে হ্যাঁ, বেশি, তাই লিস্ট তো? কমন মাল্টিপল, এলসিএম এর কথার অর্থই ছিল এলসিএম, লিস্ট কমন মাল্টিপল, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, বাংলাতে যেটা বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটা লঘিষ্ঠ, সব থেকে ছোট, সেটাই হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, সেটাই হচ্ছে লসাগু। আচ্ছা, গ্রেটেস্ট কমন মাল্টিপল কি পাবো আমরা? আমরা পেতে পারবো? আনকাউন্টেবল তো। না স্যার, এটা তো পাবো না, ইনফাইনাইট। আমি ওর তো আপার আপার কোনো জায়গা পাবো না। ঠিক আছে, লিস্ট কমন মাল্টিপল এটাই হচ্ছে লসাগু। ঠিক আছে, দুটো সংখ্যা বা তার বেশি সংখ্যা লসাগু বের করতে গেলে আমরা এইভাবে করব, কিন্তু আরো শর্টকাট মেথড আছে, আমি ওটা বলছি, যেটা সব ক্ষেত্রে কাজে লাগাবো কি করে লসাগু বের করতে হয়। আচ্ছা নেক্সট যাচ্ছি। আচ্ছা, কিছু মেথড আছে এলসিএম বের করার, একটু বলে দিই, যেটা জানতে হবে সেটাও বলবো, সেটাই মনে রাখবে। একটা মেথড বলা আছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড বলতে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি করে তার লসাগু বের করবো। আমি যেহেতু 2 আর 5 এর দেখাচ্ছিলাম, তো আমি 2 আর 5কেই করছি। আচ্ছা, এখানে তো পাবো না বেশি উৎপাদক, যদিও পাবো না বলতে
2 5টা থাক, কারণ এর তো মৌলিক উৎপাদক আর কোনো একটাই, ওটাই থাকছে। মানে এখানেও 2 থাকছে, এর মানে 2 গুণিতক 1, এখানেও 5 গুণিতক 1। ঠিক আছে, সেই জন্য এদের লসাগু হয় কি 2 গুণিতক 5, লসা 10 এরকম হয়। আচ্ছা, এখানে যেটা এক্সাম্পল দেওয়া আছে দেখো, 8 12 আর 15। তাহলে 8-এর ফ্যাক্টর গুলো কি কি? 8-এর দেখো মৌলিক উৎপাদকে যদি ভাঙাই, এরকম করে মৌলিক উৎপাদকে আমরা ভাঙাই না, 2 4 এ 8, 2 2 এ 4। তাহলে এখান থেকে আমরা কি লিখি? 8 সমান 2 গুণিতক 2 গুণিতক 2, এরকমই লেখা হয়েছে এখানে। তাকে 2 এর কিউব লিখেছে, 3টে 2 এর গুণফল মানে 2 এর মাথায় 3। একই 12কেও যদি উৎপাদকে ভাঙাই কি 2 গুণিতক 2 গুণিতক 3, দুটো 2 একটা 3। 15কে যদি উৎপাদকে ভাঙাই 3 গুণিতক 5, 3-এর মাথায় 1, 5-এর মাথায় 1, একটা 3 একটা 5। এইভাবে ফ্যাক্টরাইজেশন করা হয়েছে। এবার এলসিএম এর ক্ষেত্রে যেটা হয় যে তাদের মধ্যে হাইয়েস্ট পাওয়ার গুলোর গুণফলটাই এলসিএম হয় আর কি। হাইয়েস্ট পাওয়ার দেখো তো, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, কিন্তু এখানে 2 নেই। কিন্তু 2 এর সব থেকে বেশি পাওয়ার কোথায় আছে? এই 3টায় আছে, 3 আছে, সেজন্য এইটাকে নেব। বা 3-এর আছে একটা প্রাইম ফ্যাক্টর, কিন্তু 3-এর 3টেতে দেখতে পাচ্ছি দেখো, এখানেও 3-এর মাথায় 1, এখানেও 3-এর মাথায় 1, তাহলে এটাই নেওয়া হয়েছে। আর 5-এর ক্ষেত্রে দেখো, এই দুটোতে 5 ছিল না, এখানে একটাই। ছিল, একটাই আছে। ব্যাস, সেগুলোকে গুণ করে দেখো, 2 এর কিউব মানে 8, আর এখানে 3 আর 5 গুণ করে 120। সেই জন্য 8 12 15 লসাগু হলো 120। এই টেকনিকটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, মানে এই পদ্ধতিতে লসাগু আমরা বের করতে পারি। অন্য পদ্ধতিও আছে, কিন্তু এটাও জাস্ট জেনে রাখো যদি মনে থাকে কারোর। বুঝতে পারলে জায়গাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে। স্যার। আচ্ছা, আর একটা মেথড আছে ডিভিশন মেথড, এটাই সব জায়গাতে আমরা কাজে লাগাবো। এই ডিভিশন মেথডটাকেই সব জায়গাতে কাজে লাগাবো। কিভাবে করবো এই মেথড অনুযায়ী? এই যেখানে একটা এক্সাম্পল দিয়ে বলা আছে দেখো, 15 24 32 45। ঠিক আছে, এই 4টে সংখ্যা আছে, কোনো প্রবলেম নেই। এটার এলসিএম বের করা হচ্ছে। এই যে ডিভিশন মেথড মানে এইভাবে আমরা উল্লেখ করব, এখানে করে দেওয়া আছে, তো আমি একবার নিজে করছি। 15 24 32 45। এবার লসাগুর ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি মৌলিক উৎপাদক দিয়ে ফ্যাক্টর দিয়ে ভাগ দেব এখান দিয়ে, কিন্তু দেখতে হবে যেটা দিয়ে দেবো যেন সেটা যতগুলো সংখ্যা আছে কমপক্ষে অন্তত দুটোকে যেন ভাগ করা যায়, এটা যেন দেখতে পাই আমি, দুটোকে যেন কমপক্ষে ভাগ করা যায়। তাহলে প্রথমে আমি দেখো ছোট মৌলিক সংখ্যা 2 দিয়ে, কারণ 2 দিয়ে দেখতে পাচ্ছি 2 দিয়ে দুটো সংখ্যাকে যাবে, 24 দিয়েও যাবে, 24কেও যাবে, 32কেও যাবে, সেই জন্য প্রথমে 2 দিয়ে ভাগ দেব। তাহলে 2 দিয়ে 15 যাবে না তো ভাগ, সেটাই হলো। 24-এর ক্ষেত্রে 12, আর 16। হচ্ছে এখানে হচ্ছে 16, আর এখানেও যাচ্ছে না, 45 পড়ে থাকলো। এরপরে আবার দেখো 2 এ যাবে, আমি 2 দিয়ে শুরু করেছি, ওটা দিয়ে যতক্ষণ না আমার মানে কমপ্লিট হচ্ছে সেটা দিয়ে দেবো। 2 6 12, 2 8 16, 45। আবার 2 দিয়ে যাবে, 15, 2 3 6, 2 4 8, 45। আর কিন্তু 2 দিয়ে যাবে না, এখানে 4 আছে ঠিকই, কিন্তু 4 দিয়ে 2 দিয়ে ভাগ যাবে, কিন্তু আর কোনো কিন্তু 2 দিয়ে ভাগ যাবে না, সেজন্য আর 2 দিয়ে দিতে পারবো না। কমপক্ষে দুটোকে যেন ভাগ যায়, এটা কিন্তু দেখতে হবে। তাহলে এরপরে 2 এর পরে মৌলিক সংখ্যা কি আছে? 3। দেখি 3 দিয়ে যাবে, দুটোকে ভাগ যাবে, 3 5 15, 3 থেকেই যাচ্ছে। 3 থেকে যাচ্ছে, 3 1 3, 4 নামলো, এখানে 3 15-তে 45, আবার 3 দিয়ে যাচ্ছে, আবার 3 দিয়ে না, 3 দিয়ে যাবে না আর। 5 দিয়ে যাবে স্যার, হ্যাঁ, 5 3 দিয়ে 15কে যাচ্ছে, কিন্তু আর কোনো যাচ্ছে না, দুটোকে যেতে হবে। তাহলে 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 একে 5, 4, 5 3 15। দেখো আর যেগুলো নামলো না, 1 1 4 3 নেমেছে, কোনো কিছু মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু কমপক্ষে দুটোকে ভাগ যাবে না, সেই জন্য আর আমি ভাগ দিতে পারবো না। এবার লসাগুটা কি করে বের করব? এলসিএমটা বেরোবে, লসাগু হচ্ছে এলসিএম সমান
এই গুলোর সবগুলোর গুণফল এই সাইড দিয়ে যেগুলো আছে একদম এই পর্যন্ত এর যতগুলো আমার সংখ্যা আছে সবগুলোর গুণফল। তাহলে গুণ করলে কি হবে, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5, একগুলোকে আর নিচ্ছি না, 4 গুণিতক 3। এগুলো যদি গুণ করি 2 2 4, 2 8 3 24, 5 120 আর 12, 120 12 গুণ করলে এই যে 144 আর হচ্ছে একটা শূন্য, মানে 1440 আমার লসাগু বেরোচ্ছে। পদ্ধতিটা কি বোঝা গেল সবার কাছে? হ্যাঁ স্যার। ওকে, এই 15 24 32 45 এটা আমরা আগের মেথড অনুযায়ী করতে পারতাম, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, কিন্তু সেটা মনে রাখার দরকার নেই, স্যার আমি বললাম। হ্যাঁ বলো। বলছি, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডের ক্ষেত্রে তাহলে প্রত্যেকটা আলাদা করে আমাকে বের করে তারপর সেখান থেকে কমন মানে দেখে হ্যাঁ নিতে হ্যাঁ, হতো তো? প্রাইম ফ্যাক্টরের মধ্যে সবগুলো আলাদা করে তোমাকে, ধরো আমি যদি এটা করি, ধরো 15, 15 মানে কত, মৌলিক উৎপাদকে ভাঙালে কি হবে, 3 গুণিতক 5 মানে 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1। তবে 24, 24 মানে কি হবে, 2 গুণিতক 2 4 গুণিতক 3 12, আচ্ছা গুণিতক 2 2 তে 4 2 8 3 24। হ্যাঁ, এটা হচ্ছে 24 কে ভাঙালে তাহলে 2 এর মাথায় 3, কিউব হবে। 3 এর মাথায় 1, আবার 32 2 এ 16 2 এ 8 2 এ 4 আবার 2 এ 2, 4টে 2 তাই না? হ্যাঁ না 5টা 2 হবে, 5টা 5টা 2 হবে, তাহলে 2 টু দি পাওয়ার 5। আচ্ছা 32 এর পরে 45 45, 3 15 45, 3 3 5, তাহলে 3 3 5, তাহলে দুটো 3 একটা 5। এবার লসাগুর ক্ষেত্রে কি বলছিলাম, হাইয়েস্ট পাওয়ার গুলো বসবে, তাহলে সব থেকে ছোট মৌলিক উৎপাদক কি আছে, 2 আছে, 2 এর সব থেকে হাইয়েস্ট পাওয়ার কত আছে, 5 আছে। 2 এর 2 এর 5 আছে, 3 3 এর কতগুলো আছে 5 পাওয়ার? স্যার একই তো আছে স্যার। 2 2 2 হ্যাঁ 2 2 বলো আছে, কত, 45 2 3 5-এর স্কয়ার। এরপরে 3 আছে তাই না? হ্যাঁ 3 আছে, 3 এর পাওয়ার হাইয়েস্ট কত আছে? স্যার 2 স্কয়ার আছে 2 2 3 এর 2 আছে তাই তো, হ্যাঁ 2 আছে, তারপর দেখো 5 আছে, 5 এর 1 আছে। 5-এর 1 আছে, আর তো কেউ নেই। না ব্যাস এইগুলোকে গুণ করলেও কিন্তু আমার এই 1440ই বেরোবে। ক্লিয়ার? এইটা হলো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, কিন্তু পরীক্ষায় বা যে কোনো জায়গাতে ওইটা করার থেকে আমরা এটাই করব সব ক্ষেত্রে, বুঝতে পারলে? এটাই সব ক্ষেত্রে করব, হ্যাঁ শর্টকাটই হবে এটা অনেকটা। টাইমটাও হ্যাঁ খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো। আবার ছোট ছোট সংখ্যা থাকলে কি হয়, অনেক ক্ষেত্রে আমরা দেখেও বলে দিতে পারবো, সেটা আমি পরে আসছি, যে কার লসাগু কত হয়। আচ্ছা এটা কি ক্লিয়ার প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। আচ্ছা দেখো, লসাগুর জায়গাটা মোটামুটি আলোচনা করে ফেললাম। এলসিএম, মাল্টিপুল, লিস্ট কমন মাল্টিপুল, মাল্টিপুল বললাম, তার মধ্যে কমন মাল্টিপুল বললাম, লিস্ট কমন মাল্টিপুল বললাম, এবং দুটো মেথড ছিল, একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়, আর একটা ডিভিশন মেথড করলাম। এবার চলে আসি কমন ফ্যাক্টর। কমন ফ্যাক্টর, ব্যাস কোনো অসুবিধা নেই, ফ্যাক্টর বলছিলাম, ধরো আমি 4 বলছিলাম, ওইটা ধরছিলাম, তার 4-এর ফ্যাক্টর কি কি? 1 2 4 1 2 4 1 2 4। আবার যদি 8 ধরি, 8-এর ফ্যাক্টর কি কি? 1 2 1 4 2 8 4 8। 4 8 একদম। এদের মধ্যে কমন ফ্যাক্টর কে কে আছে? 2 স্যার 4 1 2 4 1 2 এক 4 আছে, 2 আছে 4 আছে 1 আছে। হ্যাঁ 1 2 4, তাহলে আমি যদি বলি 4 and 8-এর কমন মাল্টিপুল
কমন মাল্টিপল তাহলে আমাদের কাছে হবে 1 2 4। 8 হবে। হ্যাঁ 1 2 4 হচ্ছে আমার, এইগুলো হচ্ছে কমন মাল্টিপল হচ্ছে, ঠিক আছে। সরি, কমন মাল্টিপল বলে যাচ্ছি, কমন ফ্যাক্টর। ফ্যাক্টর। কমন ফ্যাক্টর, মাল্টিপল কেন হবে? কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর। এবার চলে আসি, দেখো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এই যে কমন ফ্যাক্টর গুলোর মধ্যে যেটা হাইয়েস্ট সেটাই হবে আমাদের কাছে গসাগু, এইচসিএফ। এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে আগেরটা দেখো তো, সব থেকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কোনটা? 4 4 4। 4। তাহলে সব থেকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে আমার 4। তাহলে 4 আর 8-এর গসাগু হবে আমার 4। 4 আর 8-এর গসাগু হবে 4, এই হাইয়েস্ট কমন ফ্যাক্টর। বুঝতে পারলে? ওকে, এইখানে একটা এক্সাম্পল দিয়ে দেখানো আছে। এইচসিএফ কে এইচসিডি বলেও উল্লেখ করা যেতে পারে, হাইয়েস্ট কমন ডিভিজার। কারণ ফ্যাক্টর ডিভিজার একই জিনিস, ফ্যাক্টর উৎপাদক, ডিভিজারও উৎপাদক বা গুণনীয়ক, যাই বলি না কেন। আবার গ্রেটেস্ট কমন মেজার হিসেবে উল্লেখ করা যেতে পারে, গ্রেটেস্ট কমন মেজার জিসিএম, সেটাও আমরা এই গসাগুকেই বোঝায়, ঠিক আছে। এইচসিএফ যেটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বাংলাতে বলে গসাগু। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে গরিষ্ঠটাই হচ্ছে আমার কাছে গসাগু। আচ্ছা, এটা হলো গসাগুর জায়গা। এবার গসাগুরও মেথড আছে, কি কি পদ্ধতিতে করতে পারি? এই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডেও গসাগু নির্ণয় করা যায়। আচ্ছা, আগের ক্ষেত্রে যখন বলছিলাম লসাগুর ক্ষেত্রে, প্রাইম ফ্যাক্টরাইজেশনের ক্ষেত্রে মৌলিক উৎপাদকের কি করছিলাম বলতো? হাইয়েস্ট পাওয়ার গুলো নিয়েছিলাম না? হ্যাঁ স্যার। হাইয়েস্ট পাওয়ার গুলো নিয়েছিলাম, আর গসাগুর ক্ষেত্রে কিন্তু লোয়েস্ট পাওয়ার গুলো নেব। এখানে যেমন দেখো 2, এখানে 3টে আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে লোয়েস্ট পাওয়ার কত আছে 2 এর? বলো। 2 লো- 1 আছে। লোয়েস্ট পাওয়ার মানে 1 দুই। আছে পাওয়ারটা, তাহলে এটাকে নেওয়া হয়েছে 3-এর সব থেকে। হ্যাঁ 3-এর, 3 একদম 3-এর লোয়েস্ট পাওয়ার 1 আছে, 3 নেওয়া হচ্ছে। আচ্ছা 5-এর লোয়েস্ট পাওয়ার স্যার বলতে পারবে কত আছে? স্যার একই তো আছে। এখানে নেই, এখানে 1 আছে, কিন্তু এখানে নেই। কিন্তু নেই। এখানে হ্যাঁ, 5-এর নেই, মাত্রায় নেই। কিছু নেই, মানে 0 বলতে পারি। তাহলে এখানেও 0, প্রত্যেকটা দেখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে 7টাও তাই হবে। তাহলে 7-এর ক্ষেত্রে হবে না, সেই জন্য দেখো আর কিছু হয়নি, কারণ না 5 শুধু এখানে ছিল কিন্তু বাকিগুলো ছিল না বলে কিন্তু নেওয়া হয়নি। সেই জন্য দেখো 2 আর 3 গুণিত করলে 6, তাই জন্য 24, 30 আর 42-এর গসাগু হচ্ছে আমার 6। বোঝা গেল এই শেপটা? এইটা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, এটা মনে রাখতে পারো, না রাখলেও অসুবিধা নেই। কিন্তু এই যে ডিভিশন মেথড যেটা বলা হচ্ছে, ওটার ক্ষেত্রে যেমন ডিভিশন মেথড বলছিলাম, এটার ক্ষেত্রেও ওই মেথডটা কাজে লাগাতে পারবো, কিন্তু একটু কনসেপ্টটা আলাদা। সেটা ধরো আমি 3টে সংখ্যা লিখছি, ধরো ধরো আমি লিখছি 4 বা আরো, স্ক্রিনটা আর ধরো দেখতে নিচ্ছি পাচ্ছি আমি না। 18, যাই হোক সংখ্যাটা দিয়ে। বাকিরা প্রত্যেকে দেখতে ঠিক পাচ্ছ আছে না স্যার, স্ক্রিনটা? এখন ঠিক আছে স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে তো? ভয়েস শোনা যাচ্ছে তো ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ক্লিয়ার। ওকে, কি জানি আমার এখানে লাইন চলে গেল, আশা করি নেটওয়ার্ক অসুবিধা হচ্ছে না, ঠিকই আছে। আচ্ছা, ডিভিশন মেথডে লসাগুর ক্ষেত্রে কি বলছিলাম বলতো? যে যেটা দিয়ে মৌলিক সংখ্যাটাতে ভাগ দিচ্ছি সেটা দিয়ে দেখবো যেন কমপক্ষে দুটোকে যেন ভাগ যায়। সবগুলো যেতে হবে তার কোনো কথা নেই, কিন্তু কমপক্ষে যেন দুটোকে ভাগ যায়, সেই জন্য দেখছিলাম না সেখানে। এর ক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে একটু আগে যেটা বললাম, হ্যাঁ 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 স্যার। স্যার, মিনিমাম 2। কমপক্ষে দুটো দেখতে বলছিলাম, যে দুটো থেকে যেন ভাগ যায়, না হলে কিন্তু দিতে পারবো না। কিন্তু গসাগুর ক্ষেত্রে এটা ভালো করে খেয়াল করবে,
যেটা দিয়ে দেবো যেন তিনটেকেই ভাগ যায়, এটা ভালো করে দেখতে হবে। বুঝতে পারলে? তিনটেকেই যেন ভাগ যায়, যদি না যায় তাহলে কিন্তু গসাগু হবে না, এক হবে গসাগু। বুঝতে পারলে? আমি কোনো হ্যাঁ, মৌলিক মানে প্রত্যেকটা ফ্যাক্টর ভাগ দিয়ে করতে হবে। প্রত্যেকটা কিন্তু যেন ভাগ যায় দেখতে হবে। তাহলে 4 12 18 2 দিয়ে যাবে, 2 2 4, 2 6 12, 2 9 18। আচ্ছা দেখো তো, এরপর 2 6 9 বেরোলো, এটা কত দিয়ে যাবে? তিনটেকেই ভাগ কাটবে কত দিয়ে? কোনোটা দিয়েই যাবে না। কাটছে কোনোটা না দিয়েই প্রশ্ন। যাবে না, কোনোটা দিয়েই যাবে না, ঠিক আছে, আর যাবে না। সেই জন্য আর লসাগুর ক্ষেত্রে কি হয়েছিল, শেষ পর্যন্ত যেটা থাকছিল লসাগু করছিলাম কি, এগুলো সবগুলোর গুণফল করছিলাম। কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধু এই বাম দিকে যেগুলো থাকবে সেটারই গুণ হবে, আর এটা গুণে আসবে না। বুঝতে পারলে? সেই জন্য এখানে 4 12 18 গসাগু হবে 2 দুই। 2। থাকবে। তাহলে বলো তো, হ্যাঁ স্যার। 4 12 18 লসাগু কি হবে? সবগুলো, ও আচ্ছা, লসাগু হলে আরো এক ঘাট যেত, 2 দিয়ে যেত। দেখো দেখি কত হবে লসাগু। এদিকে নয়, 9 দুগুণে 18, 18 দুগুণে 36। 36 হবে। স্যার 108। 108। করে 2 হবে। 2 4, 2 6 12, 2 1 2, না না স্যার, স্যার 2 হয়নি 6 হয়নি। 9। স্যার 36 তো। 36 হচ্ছে তো? হ্যাঁ স্যার 36 36 36 হয়েছে, তো। একটু ভুল 2 হয়েছে। 2 4 3 12 3 36 একদম। তাহলে 4 12 18 গসাগু হলো 2 আর লসাগু হলো 36। প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যাঁ প্রত্যেকের কাছে স্যার। ক্লিয়ার? 4 12 18 গসাগু 2 বেরোলো আর 36 লসাগু বেরোলো। এবার এইখান থেকে আমি একটা কনসেপ্ট ভালো করে একটু ভালো করে বুঝে নাও, অনেক ক্ষেত্রে এটা কাজে লাগাবো। সব সময় মনে রাখবে যে কোনো সংখ্যা, 1 2 বা ততোধিক সংখ্যার গসাগু হলো সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে ওই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে। মানে 4 12 18 গসাগু বেরোলো 2, 2টাই সব থেকে বড় সংখ্যা, এর থেকে আর কোনো বড় সংখ্যা পাবো না যেটা দিয়ে এই তিনটেকেই ভাগ করা যাবে। 2টাই সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে, দেখো, 2 দিয়ে 4কে ভাগ যাবে, 2 দিয়ে 12কে যাবে, 2 দিয়ে 9কে যাবে। এর থেকে কিন্তু আর কোনো সংখ্যা, 3 ধরলে 3 দিয়ে 12কে যাবে, 18কে যাবে, কিন্তু 4 দিয়ে 4কে যাবে না। সেই জন্য বলা হয় গসাগু হলো সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে ওই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে। আর লসাগু হয় সব থেকে ছোট সংখ্যা যাকে ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে। দেখো, 36কে 4 দিয়ে ভাগ করা যাবে, 12 দিয়ে ভাগ করা যাবে, 18 দিয়েও ভাগ যাবে। এটাই সব থেকে ছোট, এর থেকে ছোট আর কেউ পাবো না। এর থেকে ছোট আমি 24 ধরতে হলে কি হবে, 4 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে, কিন্তু 18 দিয়ে যাবে না। 36ই সব থেকে ছোট সংখ্যা, লিস্ট নাম্বার, যাকে ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে। সেজন্য এই দুটো জায়গা একটু ভালো করে মনে রাখবে। গসাগু হলো সব থেকে বৃহত্তম সংখ্যা, বড় সংখ্যা, যেটা দিয়ে ওই সংখ্যাগুলো বিভাজ্য হবে বা ভাগ করা যাবে। আর লসাগু হলো সব থেকে ছোট সংখ্যা যাকে ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার? স্যার আরেকবার। গসাগু সব থেকে বড় সংখ্যা, মানে সব থেকে বড় সংখ্যা বলতে আবার ওই বড় বলছি না যে অনেক বড়, সেটা বড়টা কার বেসিসে, যে সব থেকে বড় সংখ্যা সেটাই যে যেটা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে, এই 4 12 18কে ভাগ করা যাবে 2 দিয়ে। দেখো, 2 দিয়ে, 2 এর থেকে আর কোনো বড় সংখ্যা তুমি পাবে না যেটা দিয়ে এই তিনটেকেই ভাগ করা যাবে, 4কে 12কে 18কে। সেই জন্য হচ্ছে 2টাই সব থেকে বড়, ঠিক আছে। 2 এর থেকে ছোট 1 আছে, সে 3টাকে ভাগ করা যাচ্ছে, কিন্তু 2টাই সব থেকে বড় যেটা দিয়ে এই তিনটেকে ভাগ করা যাচ্ছে। আর লসাগু হচ্ছে 36, এই 36কে 4 দিয়েও ভাগ যাচ্ছে, 12 দিয়েও ভাগ যাচ্ছে, 18 দিয়েও ভাগ যাচ্ছে। এর থেকে আর কোনো ছোট সংখ্যা আমি যদি ধরি, সেক্ষেত্রে কিন্তু 3টে দিয়ে ভাগ কাটবে না কোনো সময়। সেই জন্য গসাগু যেটা বেরোয় সেটা হয় সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে ওই সংখ্যাগুলোকে, মানে যে সংখ্যার গসাগু বের করছি ওই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে।
আর লসাগু হয় সব থেকে ছোট সংখ্যা যাকে ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে। মনে থাকবে? হ্যাঁ স্যার। কি গোলমাল হয়ে যাচ্ছে নাকি? গুলিয়ে না যাচ্ছে? না স্যার, ঠিক আছে এবার। ঠিক আছে, এটা বললাম এই কারণেই, অনেক কোশ্চেনের ক্ষেত্রে দেখবে যে থাকে এরকম কোশ্চেন যে গ্রেটেস্ট এবং স্টেটমেন্টও তো দেয় অনেক সময়। হ্যাঁ স্টেটমেন্ট তো থাকে, তার সঙ্গে কোশ্চেনের মধ্যেও থাকে। অনেক জায়গাতে দেখবে বলে যে এতটা আম, এতগুলো আপেল সব থেকে বেশি কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এরকম সবসময় দেখবে যে কোশ্চেন গুলোতে যেখানে সব থেকে বেশি বোঝায়, গ্রেটেস্ট কথাটা আসে, সেখানে কিন্তু ওই সংখ্যাগুলো আমার গসাগু বের করতে হয়। আর কোনো জায়গায় যদি লিস্ট কথাটা বোঝায়, সব থেকে কম কি হবে, কম কি হবে, সেক্ষেত্রে কিন্তু লসাগুর কনসেপ্ট আসে এবং লসাগু করতে হয় আমাদেরকে তার অ্যান্সারটা বের করার জন্য। সেই জন্য এটা করলাম আর কি, যে সব থেকে বেশি বোঝালে, কারণ গসাগুটাই সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে ওই সংখ্যাগুলোকে ভাগ করা যায়। আর লসাগু হচ্ছে সব থেকে ছোট সংখ্যা যাকে ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। ক্লিয়ার প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। ওকে, বাকিদের কাছে বোঝা যাচ্ছে তো নাকি? আমি তো দুই একজনেরই গলা পাচ্ছি তো। বাকিরা যারা আছো ক্লাসে? হ্যাঁ স্যার। স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এবার চলে আসছি এলসিএম এইচসিএফ এর মোটামুটি আমি কনসেপ্টটা আলোচনা করলাম। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, লিস্ট কমন মাল্টিপল, এবং সংখ্যাগুলোর কি করে আমরা গসাগু বের করতে পারি, লসাগু বের করতে পারি। সেগুলো কিন্তু পূর্ণ সংখ্যার গসাগু লসাগু বের করছিলাম। কিন্তু ভগ্নাংশ যদি থাকে, যদি এরকম সংখ্যা থাকে 2/3, 3/5, 7/9, এরকম যদি বলে যে এদের গসাগু হবে কি, এদের লসাগু হবে কি, মানে ভগ্নাংশের গসাগু লসাগু কি করে আমরা ক্যালকুলেট করব, সেক্ষেত্রে দুটো রুলস আছে, ফর্মুলা আছে। কি? ভগ্নাংশের গসাগু বের করতে গেলে, আচ্ছা এই ভগ্নাংশগুলোর উপরের গুলোকে কি বলছিলাম মনে আছে? এই উপরের গুলোকে উপরে লব, গুলো লব আর নিচের নিচগুলো হর। হর। আর লব গুলোর ইংরেজিতে কি বলা হতো? লবের ইংরেজিতে, হ্যাঁ উপরেরটা হচ্ছে নিউমিনেটর, হ্যাঁ ডিনোমিনেটর, হ্যাঁ ডিনোমিনেটর আর এর নিচেরটা ভুলে গেছি স্যার। হ্যাঁ নিচেরটা ডিনোমিনেটর আর উপরেরটা নিউমিনেটর। নিচেরটা নিউমারেটর। নিউমারেটর আর ডিনোমিনেটর। হ্যাঁ উপরেরটা লবটা হচ্ছে নিউমিনেটর আর হরটা হচ্ছে ডিনোমিনেটর। ঠিক আছে, নিচে থাকছে ডিভাইডে থাকছে যেটা, সেটা ডিনোমিনেটর, আর উপরে যেটা থাকছে সেটা হচ্ছে নিউমিনেটর। ঠিক আছে, সেই জন্য ভগ্নাংশের গসাগু বের করতে গেলে মনে রাখবে যে নিউমিনেটর মানে লব বলছে, সে লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু। এই যে এসসিএফ অফ নিউমিনেটর বাই এলসিএম অফ ডিনোমিনেটর। তাহলে আমি এইগুলোর যদি গসাগু বের করতে যাই, 2-3, 3-5, 7-9, যদি এইচসিএফ বের করি, তাহলে লসাগু হবে মানে লবগুলোর হবে গসাগু, নিউমিনেটর হবে এইচসিএফ অফ নিউমিনেটর। তাহলে গসাগু কার হবে? এই যে মানে এইচসিএফ অফ লবগুলো 2-3-7, লবগুলো লবগুলোর। আর হরগুলোর কি হবে? লসাগু হরগুলো হবে। লসাগু হবে লসাগু হবে। হরে কি আছে? 3-5-9। 5 তাহলে 9। হ্যাঁ, এইচসিএফ বের করবো কি করে? লবের গসাগু বাই হরের লসাগু। আর এলসিএম এর ক্ষেত্রে লবের লসাগু হরের গসাগু। এটা মনে রাখার কোনো অসুবিধা নেই। দেখো একদম মানে যেটা বের করতে বলছে লব গুলোর সেটা হবে, আর হর গুলো তার উল্টোটা হবে। এইচসিএফ বললে লব গুলোর গসাগু হবে আর হরের লসাগু হবে, আর এলসিএম বললে লব গুলোর লসাগু হবে, হর গুলোর গসাগু হবে। দিয়ে আমার ফ্র্যাকশনের গসাগু লসাগু বের করতে পারবো। বুঝতে পারলে প্রত্যেকে? হ্যাঁ ক্লিয়ার? স্যার। ভগ্নাংশের গসাগু লসাগু কি করে আমরা বের করতে পারি? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা ক্যালকুলেট করে বলো দেখি কি হবে, এটার এসসিএফ কি হবে? এই যে 2-3, 3-5, 7-9 লিখেছি, 2-3, 3-5, 7-9, তিনটে ফ্র্যাকশন, এর এইচসিএফ কি হবে আর এলসিএম কি হবে?
স্যার HCF 1/4/5। হ্যাঁ, বলছো কিছু? হ্যাঁ স্যার 1/4/5। 1/45, 1/45। 1/45। 1/45 হচ্ছে গসাগু হবে। হ্যাঁ, মানে HCF টা বেরোচ্ছে 1 আর LCF টা বেরোচ্ছে হ্যাঁ, 45। আর এটা কি এলসিএম কি হবে? তো ওটাই তো 45, 40-এর 1 হবে, 45 নি- হচ্ছে। নিচে 1 হবে, ওপরে 45 হবে। তাই 45 হবে। 42 হবে। আচ্ছা স্যার 42 হবে, 42 42। হবে, এই তো লবে 42 তো বাই 2 আছে, 1। 2 3 7, এদের লসাগু হবে তো। এদেরটা উল্টে দিলে তো হবে না। 45 উল্টে দিলে তো হবে না, তোমাকে তো উল্টে যাচ্ছে না। এই শেপ যখন প্রথমে 2 3 7 হচ্ছে তখন 1 হচ্ছে, কিন্তু লসাগু হচ্ছে তখন 3 5 9, কিন্তু এক্ষেত্রে লসাগু হবে তো উপরের গুলোর, স্যার তাই না? 42 হচ্ছে। আরেকবার বলুন। হ্যাঁ, লসাগুর ক্ষেত্রে কি লবগুলোর লসাগু ছিল না, তার লসাগু তো এখানে 2 3 7 লসাগু হবে। লব মানে 2 3 7 লসাগু হবে। তাহলে 2 3 7 লসাগু কত? 42 42। 42 42। তাহলে এলসিএম হবে 42/1, আর এইচসিএফ হবে 1/45, 1/45। বলো, ক্লিয়ার প্রত্যেকের কাছে? ক্লিয়ার? স্যার ক্লিয়ার। হ্যাঁ, এই আরেকবার স্যার বলুন। একটা গুলিয়ে যাচ্ছে কোথায় বলো, দেখো এইচসিএফ যখন হচ্ছে তাহলে নিউমিরেটরের গসাগু, নিউমিরেটর কে 2 3 7, তাদের গসাগু কত 1 হচ্ছে। আর এলসিএম হচ্ছে ডিনোমিনেটরে, ডিনোমিনেটর কি আছে 3 5 9, 3 5 এর লসাগু কত 45 তো বললেন, আমি কি করে দেখাবো 3 5 এর লসাগু কি করে বেরোচ্ছে? 3 5, না না না, ওটা বুঝতে বুঝতে পেরেছো তো? পেরেছি। 3 5 9 লসাগু কি আমরা 3 3 3 দিয়ে দিয়ে যাবে কাটবো। 1 5, 3 3 আর যাবে না, 5 3 15 3 45, তাহলে লসাগু হলো 45। আর যখন এলসিএম যখন হচ্ছিল তখন কি ছিল, লবগুলোর গসাগু ছিল, সরি লবগুলোর লসাগু ছিল। তো লবে কি আছে এই যে 2 3 7, তাহলে 2 3 7 এর লসাগু কত? কত দিয়ে যাবে, কোনো দিয়ে ভাগ যাবে কমপক্ষে দুটোকে? না যাবে যাবে না, না। মানে না 1 দিয়ে যাবে না। যাবে, মানে সেটা কি হবে, 1 দিয়ে যাবে। মানে সেটা ওগুলো তিনটেরই গুণ হয়ে যাবে। তাহলে তিনটে গুণ হলে গুণ কত হয়ে হবে, যাবে। 3 2 6 742। 42। তাহলে উপর হবে 42 আর হরের হবে গসাগু, গসাগু। তা হরে তো 3 5 9 আছে, তাদের গসাগু কত 1, তাদের গসাগু 1 হচ্ছে। বুঝতে পারলে না? কোথায় অসুবিধা থাকলো বলো? স্যার বুঝতে পেরেছি এটা। ঠিক আছে, এই শেপ মানে হচ্ছে লবের গসাগু বাই হরের লসাগু, আর এলসিএম মানে হচ্ছে লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু। এই হলো আমার ফ্র্যাকশনের গসাগু লসাগু যদি বের করতে বলে আমরা এইভাবে বের করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? ওকে। আচ্ছা, এবার কিছু টেকনিক শিখবো যে কিভাবে কোন টাইপের কি কোশ্চেন থাকলে আমরা কি করে আহ, গসাগু বের করবো কি করে বা লসাগু বের করবো কি করে, তার কিছু কন্ডিশন এরকম আছে। ফার্স্ট হচ্ছে, আচ্ছা একটু আগে আমরা করছিলাম, কোনটা করছিলাম যেন, এই যে 4 12 আর একটা কি ধরছিলাম 18, এদের গসাগু কত 18। হচ্ছিল? এদের গসাগু কত হচ্ছিল বলতো? স্যার 2 2 2। গসাগু 2 বেরোচ্ছিল, আর লসাগু কত বেরোচ্ছিল? 36। লসাগু বেরোচ্ছিল 36। ঠিক আছে, তাই না? আচ্ছা, হ্যাঁ আহ, আচ্ছা এরা 3টে সংখ্যা আছে, কিন্তু দুটোর ক্ষেত্রে আমাদের এই টেকনিক 1টা কাজে লাগবে। দুটো সংখ্যার ক্ষেত্রে আচ্ছা 4 12 যদি ধরি, তাহলে এদের গসাগু কত হবে? 4 12 এর গসাগু কত হবে? দুটো সংখ্যা যদি ধরি আমি 4 আর 12, 4 হবে 1 স্যার। 4 3, 1 আর 4, স্যার 4 স্যার হবে। 1 2 4 4। 4। হ্যাঁ তাহলে গসাগুটা কত হবে? স্যার 4 হবে। 4 হবে না? হ্যাঁ 4। হ্যাঁ স্যার 4ই গসাগু তো হবে।
ভুলে চারই হবে, এ হচ্ছে বাম দিকে চারই হবে তো, হ্যাঁ। তাই না? 2 2 এ 4, 2 6 12, 2 1 এ 2, 2 3 এ 6, আর যাবে না, এই দুটোর গুণ হবে 4 হবে। আর লসাগু কত হবে? 12। 12 লসাগু হবে। 12 হবে। আর সবসময় যদি তোমরা এরকম ভাগ মানে লসাগু লসাগু পদ্ধতি কাজে লাগিয়েও করতে হবে তার কোনো মানে নেই। কিছু প্র্যাকটিস করার পর তুমি নিজে থেকেই বুঝতে পারবে 4 আর 12 মানে 4টাই সব থেকে বড় পাচ্ছি, যেটা দিয়ে একেও ভাগ করা যাচ্ছে একেও ভাগ করা যাচ্ছে, তাহলে 4 আর 12 গসাগু 4। আর হ্যাঁ হ্যাঁ 12টাই সব থেকে ছোট পাচ্ছি, দেখো 12কে 4 দিয়ে ভাগ যাচ্ছে, 12 দিয়ে ভাগ যাচ্ছে না, 4 আর 12 গসাগু 4, লসাগু 12। দেখেই তোমরা বলে দিতে পারবে কিছু প্র্যাকটিসের পর। এবার দেখো এই যে গসাগু আর লসাগুটাকে যদি গুণ করি কত হবে বলো তো? 48। 48 হবে। 48। 48, যেটা দেখো দুটো সংখ্যাকে গুণ করে 48 হচ্ছে না? হ্যাঁ সেই জন্য এইখানে কন্ডিশনটা ভালো করে মনে রাখবে, এটা দিয়ে অনেক অঙ্ক করা হবে যে প্রোডাক্ট অফ টু নাম্বারস, দুটো সংখ্যার গুণফল হচ্ছে এইচসিএফ অফ দা নাম্বার ইন্টু এলসিএম অফ দা নাম্বারস। দুটো সংখ্যার গুণফল হচ্ছে দুটো সংখ্যার গসাগু গুণিতক লসাগু। ঠিক আছে, এবার কি হয় এইখানে যে গসাগু দেওয়া আছে লসাগু দেওয়া আছে এবং দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে, তখন আমরা এই ফর্মুলা বসিয়ে কাজে লাগাতে পারবো। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে এলসিএম অফ টু নাম্বারস ইচ, এটা 2079 and their HCF is 27, বলছে if the first number is 189 তাহলে সেকেন্ড নাম্বার কি হবে? আমরা কি জানি এখান থেকে, দেখো আমরা কি জানি যে দুটো সংখ্যার গুণফল, একটা সংখ্যা কত দেওয়া আছে দেখো 189, আর একটা সংখ্যা দেওয়া নেই সেটা আননোন আছে, তা দুটো সংখ্যার গুণফল আমরা কি জানি? গসাগু গুণিতক লসাগু বা লসাগু গুণিতক গসাগু, 2079 ইন্টু 27। ব্যাস, এখান থেকে আমি যেটা আননোন দেওয়া থাকবে সেটা বের করে ফেলতে পারবো। 2079 ইন্টু 27 বাই 189। কাটাকাটি করি, কাটাকাটি দেখা কত হবে? কাটাকাটি করলে 9 3 এ 27, 9 2 18, 9 কে 9, 3 7 এ 21, 7 2 এ 14, 6 এ 20, 67, 7 9 63, 7 7 এ 49, 297। আর একটা সংখ্যা পেয়ে যাচ্ছি আমি 297। তাহলে দেখো এরকম যদি থাকে কোনো জায়গাতে কোনো একটা আননোন দেওয়া থাকে যেটা খুশি, আমার এখানের মধ্যেই 4টে ভ্যালু আছে, দুটো সংখ্যা গুণফল, দুটো সংখ্যার গুণফল সমান আমরা করলাম কি গসাগু গুণিতক লসাগু, এই 4টার মধ্যে 3টে দেওয়া থাকবে আর যে কোনো একটা যদি আননোন থাকে আমি এই ফর্মুলাতে বসিয়ে যেটা আননোন থাকবে সেটা সহজে আমি ক্যালকুলেট করতে পারবো। পারবো তো নাকি ক্যালকুলেট করতে? ঠিক আছে, সেটা এটা বসিয়ে আমরা কিন্তু সহজে ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা জায়গা একটু বলে নি। আচ্ছা একটু দাঁড়াও তো দেখি চার্জ কতটা আছে, যে আমাদের লাইন চলে না, আছে চার্জ মোটামুটি। আচ্ছা এইখানে আরেকটা জায়গা একটু বলে নি। আচ্ছা দুটো সংখ্যা আমি ধরলাম, এইখানটা একটু মুছে দিই সুবিধা হবে। ওইটা তো মুছবে না, এটা তো এ করে দিয়েছে। আচ্ছা দেখো এইখানে একটু বলি সাইড করে। আচ্ছা এইখানে সাইডে বলি। আচ্ছা দুটো সংখ্যা আমি লিখছি 3 আর 5। আচ্ছা 3 আর 5 এর গসাগু কত? 1 হবে। 1। 1 হবে। গসাগু 1। লসাগু কত? 15 হবে। 15। 15 হবে একদম। আচ্ছা 3 আর 5 দুটো সংখ্যা দেখে আমি যখন প্রথম ক্লাসে আলোচনা করছিলাম দেখে বোঝা যাচ্ছে এরা কি সংখ্যা? পরস্পর প্রাইম। হ্যাঁ পরস্পর মৌলিক সংখ্যা। প্রাইম। প্রাইম নাম্বার তো হচ্ছে আর পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে, রিলেটিভলি প্রাইম হচ্ছে, মানে কো প্রাইম সংখ্যাও হচ্ছে। সেই জন্য সবসময় মনে রাখবে এরকম যদি কো প্রাইম সংখ্যা হয় বা রিলেটিভলি প্রাইম হয়, রিলেটিভলি প্রাইম কখন হয়? যতক্ষণ তাদের আবার গসাগু 1 হয়। দুটো সংখ্যার গসাগু 1 হলেও সেটা বলি আমরা রিলেটিভলি প্রাইম। আবার রিলেটিভলি যদি প্রাইম হয়, পরস্পর মৌলিক সংখ্যা হয়,
তাহলে মনে রাখবে তাদের গসাগু হয় 1, আবার পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হয় সংখ্যা দুটোর গুণফল। মনে রাখবে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1 এবং লসাগু হয় সংখ্যা দুটোর গুণফল। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পারলে? প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা এরপরে হ্যাঁ স্যার। আচ্ছা এরপরে টেকনিক 2। এর পরপর না কয়েকটা টেকনিক এরকম আছে যে এরকম টাইপের যদি কোশ্চেন থাকে, এরকম ভাবে কোশ্চেন এখানে এক্স ওয়াই জেড দিয়ে দেওয়া আছে, এক্সাম্পলেও যদি সংখ্যা দিয়ে দেওয়া আছে এখানে, এরকম টাইপের কোশ্চেন থাকে, তাহলে সেক্ষেত্রে কিভাবে করবে? কিরকম টাইপের কোশ্চেন থাকছে বলছে, দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ডিভাইডস দ্য নাম্বারস এক্স ওয়াই জেড, মানে সব থেকে বড় সংখ্যাটাকে বের করতে বলছে, যেটা ডিভাইড করছে কাকে, এক্স ওয়াই জেড কে ডিভাইড করছে, মানে ডিভাইড করছে না, ডিভাইড করলে ভাগ করলে লিভিং রিমাইন্ডার মানে ভাগশেষ থাকছে এ বি সি, মানে এরকম একটা সংখ্যা বের করো, বড় সংখ্যা, যেটা দিয়ে এক্স কে ভাগ করলে এ রিমাইন্ডার থাকছে, ওয়াই কে ভাগ করলে বি রিমাইন্ডার থাকছে, জেড কে ভাগ করলে সি রিমাইন্ডার থাকছে। সব থেকে বড় সংখ্যা বের করো যেটা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এ বি সি ভাগশেষ থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি গ্রেটেস্ট নাম্বারটা কি করে বের করব? আচ্ছা কোশ্চেনটা বুঝতে পেরেছো? এরকম টেকনিক 2তে যে এরকম টাইপের যদি থাকে, এরকম দেওয়া থাকবে যে তিনটে সংখ্যা দেওয়া থাকবে, যে সব থেকে বড় সংখ্যা কি হবে, যেটা দিয়ে ওদেরকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে বা যথাক্রমে এ বি সি বা 2 3 5 এরকম ভাগশেষ থাকবে, এরকম বলে দেওয়া থাকবে কোশ্চেন। সেক্ষেত্রে কি করে বের করবো আমরা? রেজাল্ট হবে এক্স থেকে এ বিয়োগ করব, ওয়াই থেকে বি বিয়োগ করব, জেড থেকে সি বিয়োগ করব, দিয়ে তাদের গসাগু বের করব। যেটা হবে সেটাই হচ্ছে আমার রেজাল্ট। বুঝতে পারলে কোশ্চেনটা? মানে এই টাইপের কোশ্চেনটা। স্যার আরেকবার একটু বলুন। আচ্ছা বুঝতে পারলাম। হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পারছো না? এক্সাম্পলটাতে দেখো, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ডিভাইডস 29 60 103, মানে সব থেকে বড় সংখ্যাটা বের করো যেটা দিয়ে 29 60 এবং 103 কে ভাগ করলে তারা 5 12 এবং 7 ভাগশেষ থাকবে। মানে এমন একটা সংখ্যা বের করো, বড় সংখ্যা আবার গ্রেটেস্ট নাম্বার, যেটা দিয়ে 29 কে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, 60 কে ভাগ করলে 12 ভাগশেষ থাকবে, 103 কে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে। এরকম কোশ্চেন, বুঝতে পারলে? হ্যাঁ মানে সব থেকে বড় একটা সংখ্যা বের করো, গ্রেটেস্ট নাম্বার, যেটা দিয়ে 29 কে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, 60 কে ভাগ করলে 12 ভাগশেষ থাকবে, 103 কে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে। এই হলো কোশ্চেন। এক্ষেত্রে আগের অনুযায়ী এক্স ওয়াই জেড এগুলো ভ্যালু দেওয়া আছে। এবার রেজাল্ট হবে কি, এই 29 থেকে 5, আর 29 কে সেই বড় সংখ্যাটা দিয়ে ভাগ করলে বলেছে 5 ভাগশেষ থাকবে, সেই জন্য 29 থেকে 5 বিয়োগ করব। তো 29 থেকে 5 বিয়োগ করলে কি হবে? 24 মানে রিমাইন্ডার 24। আবার 60 থেকে 12 বিয়োগ করব, 60 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 48, তাই না? 48। হ্যাঁ আবার 103 থেকে 7 বিয়োগ করব, কত হবে? 96। 24 48 আর 96 গসাগু করো, 24 48 96 গসাগু করো, কত বেরোবে গসাগু বলো? 24। হ্যাঁ 24ই হবে, কারণ দেখো 24 দিয়ে 24 কে ভাগ যাবে, 3 থেকেই যাচ্ছে। হ্যাঁ 48 কেও যাচ্ছে, 96 কেও যাচ্ছে। বলছিলাম গসাগু সব থেকে বড় সংখ্যা, যেটা দিয়ে ওই তিনটে সংখ্যাকেই ভাগ যাবে, তাহলে এদের গসাগু হবে 24, আর আমাকে করে দেখার প্রয়োজন নেই। 24, তাহলে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 24, যেটা দিয়ে দেখো 29 কে ভাগ করে দেখো তুমি, 24 দিয়ে 29 ভাগ করলে কি, 24 একে 24, 5 5 থাকবে ভাগশেষ রিমাইন্ডার। থাকছে। 60 কে 24 দিয়ে ভাগ করো,
24 2 48, 12 ভাগশেষ থাকবে। 24 দিয়ে 103 কে ভাগ করো, 24 4 96, 7 ভাগশেষ ভাগশেষ। থাকবে। বুঝতে পারলে টেকনিকটা? এরকম টাইপের যদি কোশ্চেন থাকে তাহলে আমরা সহজে এরকম কাজ করে আমি ক্যালকুলেটটা করতে পারবো। ক্লিয়ার প্রত্যেকের কাছে? স্যার এখানে কি তিনটে হ্যাঁ, সংখ্যাই স্যার। থাকবে, এক্স ওয়াই জেড, নাকি এক্স ওয়াইও থাকতে পারে বা বেশিও থাকতে পারে? হ্যাঁ, বেশিও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, আচ্ছা আচ্ছা, কোনো মানে অসুবিধা একের নেই। অধিক থাকবে। হ্যাঁ টেকনিকটা হ্যাঁ এরকমই হবে। হ্যাঁ, একের অধিক থাকবে, দুটো থাকতে পারে, তিনটে চারটেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রিমাইন্ডার কি হবে বলে দেওয়া থাকবে। বুঝতে পারলে? হ্যাঁ। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? এই টেকনিকটা, এরকম টেকনিক এর উপরে কিন্তু কোশ্চেন ক্লিয়ার হয়। স্যার ক্লিয়ার। নেক্সট টেকনিক, এখানে কয়েকটা টেকনিক আছে দেখো। এইগুলো না, এগুলো আমি হয়তো অ্যারিথমেটিকের কিছু প্রসেস আছে, সেগুলো একটু বুঝতে তোমাদের অসুবিধা হবে, সেই জন্য আমি এই টেকনিক গুলো এইভাবে বলার চেষ্টা করছি। অ্যারিথমেটিকে আছে সেটা কিন্তু একটু মানে গসাগু লসাগু যদি কনসেপচুয়াল জায়গাটা ভালো করে না বুঝতে পারো, কনসেপচুয়াল না বুঝতে পারলে কিন্তু হবে না, করতে পারবে না আর কি। আর এক্ষেত্রে কি আমরা মোটামুটি গসাগু কি লসাগু কি আর এই টেকনিক গুলো মনে রাখলে মোটামুটি করতে পারবো, এবং এগুলো করতে করতে পরে হয়তো ওটা বুঝতে পারবে। আমি সেটা তখন পরে আসছি। আচ্ছা, টেকনিক 3টা দেখো। এখানে কি বলছে, এখানে লিস্ট নাম্বার বের করতে বলছে। কি তার লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই, ভালো করে দেখো, ওখানে কিন্তু ডিভাইড করেছিল, মানে ওইটা দিয়ে ভাগ করা হয়েছিল এদেরকে। কিন্তু এখানে কি বলছে, লিস্ট নাম্বার হোয়েন ডিভাইডেড, মানে লিস্ট নাম্বারটাকে ডিভাইড করছে এক্স ওয়াই জেড দ্বারা। একটু মনে করো, গসাগু লসাগুর ক্ষেত্রে বলছিলাম গসাগু সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে ভাগ করা যায়, আর লসাগু সব থেকে ছোট সংখ্যা যাকে ভাগ করা যায়। সেই জন্য এখানে বলছে লিস্ট নাম্বার হুইচ ডিভাইডেড, যাকে ভাগ করা যাচ্ছে, ভাগ করলে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলে এখানে এ বি সি রিমাইন্ডার থাকছে। বুঝতে পারলে? একই টাইপের কোশ্চেন, কিন্তু ওখানে গ্রেটেস্ট নাম্বার বলছিল যে সব থেকে বড় সংখ্যা কি হবে যেটা দিয়ে এক্স ওয়াই জেড কে ভাগ করলে এ বি সি রিমাইন্ডার থাকবে। আর এখানে বলছে লিস্ট নাম্বারটা বের করো যাকে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলে এ বি সি রিমাইন্ডার থাকবে। বুঝতে পারলে কোশ্চেনটা? হ্যাঁ স্যার, মানে ওখানে সংখ্যা একবার বাংলায় বলুন না স্যার। হ্যাঁ, বাংলাতেই বলছি। দেখো, ওখানে যেটা বলছিল যে সব থেকে বড় সংখ্যা কি হবে যেটা দিয়ে এক্স ওয়াই এবং জেড কে ভাগ করলে এ বি সি রিমাইন্ডার থাকবে, সেটা বের করতে বলছিল, সব থেকে বড় সংখ্যাটা। আর এখানে বলছে সব থেকে ছোট সংখ্যাটা বের করো যাকে এই এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলে এ বি সি রিমাইন্ডার থাকবে। গসাগুর ক্ষেত্রে গসাগুটা দিয়ে ওই সংখ্যাগুলোকে, বড় সংখ্যাটা দিয়ে ওই সংখ্যাগুলোকে ভাগ করা হচ্ছিল। আর এখানে হচ্ছে লসাগুর ক্ষেত্রে লসাগুটাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে, মানে লিস্ট নাম্বারটাকে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলে, মানে যেটা লিস্ট নাম্বার হবে তাকে এক্স দিয়ে ভাগ করলে এ ভাগশেষ থাকবে, ওয়াই দিয়ে ভাগ করলে বি ভাগশেষ থাকবে, আবার জেড দিয়ে ভাগ করলে সি ভাগশেষ থাকবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বোঝা আচ্ছা, গেছে। কোশ্চেন প্র্যাকটিস করলে হয়তো বুঝতে পারবে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা হোল্ড করতে হবে, তবেই সম্ভব হবে। ও ক্ষেত্রে যেমন ছিল কি, আমি প্রত্যেক ক্ষেত্রে বিয়োগ করে দিয়েছিলাম দিয়ে গসাগু বের করছিলাম, কিন্তু এক্ষেত্রে এইটা হোল্ড হতে হবে। কি, এই এক্স থেকে এ কে বিয়োগ করলে যেটা হবে, ওয়াই থেকে বি কে বিয়োগ করলেও একই বিয়োগফল বেরোবে, জেড থেকে সি কে বিয়োগ করলেও একই বিয়োগফল, এটা বেরোবেই, না হলে এই টাইপের কোশ্চেন হবেই না। এই জন্য বলছে এই যে কে এর মানটা, এই যে এদের বিয়োগফলগুলো এবং সবগুলো বিয়োগফলই সমান হবে। আর সেক্ষেত্রে টাইপটা হচ্ছে, দেখো, এক্স ওয়াই জেড এর লসাগু বের করতে হবে, সেখান থেকে এই যে কে এর মানটা, মানে এদের ডিফারেন্সটা বিয়োগ করতে হবে। এক্স ওয়াই জেড দিয়ে যখন বলছি তখন হয়তো একটু হচ্ছে, আমি এক্সাম্পলে চলে আসি। ফাইন্ড দ্য লিস্ট, সংখ্যা দিয়ে বলুন একবার। হ্যাঁ সংখ্যা দিয়ে বলছি। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড, মানে ছোট সংখ্যাটা ফাইন্ড করতে বলছে যাকে 24 দিয়ে 32 দিয়ে 36 দিয়ে ভাগ করলে, মানে সব থেকে ছোট সংখ্যাটা বের করো
যাকে 24 দিয়ে ভাগ করলে 19 ভাগশেষ থাকে, 32 দিয়ে ভাগ করলে 27 ভাগশেষ থাকে, আবার 36 দিয়ে ভাগ করলে সেই ছোট সংখ্যাটাকে 31 ভাগশেষ থাকে। এটা বলতে চেয়েছে, সেই ছোট সংখ্যাটা বের করতে বলছে। কিন্তু এক্ষেত্রে বলছিলাম কন্ডিশন দেখো, 24 দিয়ে ভাগ করলে 19 ভাগশেষ থাকে, তাহলে এদের ডিফারেন্স কত বলতো? 24 আর 19-এর 5 5 5। আর 32 27-এর ডিফারেন্স কত? 5 5। 36 আর 31-এর ডিফারেন্স কত? 5 এদের ডিফারেন্স ইকুয়াল হতেই হবে, না হলে হবে না এই টাইপের কোশ্চেন। ইকুয়াল হয়ে গেছে, এবার কি করবে? কিচ্ছু নয়, 24 32 36-এর লসাগু করো। লসাগু করো, লসাগু এখানে দেখে বুঝতে পারছো? লসাগু বুঝতে পারছো না? 2 এ 12, 2 এ 16, 2 এ 18, 2 এ 6, 2 এ 8, 2 এ 9, 2 এ 3, 2 এ 4, 9, 3 1 এ 3, 4, 3 3 এ 9। লসাগু কি হবে দেখো, 2 2 এ 4, 2 এ 8, 3 এ 24, 24 3 এ 72, 72 4 এ 4 2 এ 8, 288। লসাগুটা 216। 288 হচ্ছে, স্যার তাই তো? 288। 288 হচ্ছে, এবং 288 থেকে কে টাকে বিয়োগ করতে হবে। কে এর মান কত এখানে? 5 হচ্ছে না কে এর মান? 5 288 থেকে 5 বিয়োগ করে দাদা 283। তাহলে এই 283টা সব থেকে ছোট সংখ্যা, যাকে 24 দিয়ে ভাগ করো, দেখো 19 ভাগশেষ থাকবে। 32 দিয়ে ভাগ করো, দেখো 27 ভাগশেষ থাকবে। 36 দিয়ে ভাগ করে দেখো 31 ভাগশেষ থাকবে, থাকবেই। এরকম টাইপের কোশ্চেন যদি হয়, যদি দেখো, সেক্ষেত্রে কিন্তু এই টেকনিকটা কাজে লাগাতে হবে। সেখানে কিন্তু ডিফারেন্সটা আমাদের ইকুয়াল হতেই হবে। আগেরটা দেখো গসাগুর কনসেপ্ট ছিল, সেখানে বলা হচ্ছিল সব থেকে বড় সংখ্যা কি হবে, যেটা দিয়ে ওই সংখ্যাগুলোকে ভাগ করলে যথাক্রমে এ বি সি ভাগশেষ থাকবে। এখানে বলা হচ্ছে ছোট সংখ্যা কি হবে, যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে এ বি সি ভাগশেষ থাকবে। এই জায়গাটা ভালো করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। গসাগু লসাগুর ক্ষেত্রে আমি একটু আগেই যেটা বলছিলাম, গসাগু সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে ওই সংখ্যাগুলোকে ভাগ করা যায়, লসাগু হচ্ছে সব থেকে ছোট সংখ্যা যাকে ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। এটা মনে রাখবে যে গসাগু দিয়ে সংখ্যাগুলোকে ভাগ করা যাবে, আর লসাগুটার ক্ষেত্রে লসাগুটাকে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে। তাহলে কিন্তু অনেক জায়গায় কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, অনেকটাই। একটু কি বুঝতে পারলে? স্যার হ্যাঁ বুঝতে স্যার। পেরেছি, আবার একটু টাইম নিয়ে দেখতে হবে ভিডিওটা হ্যাঁ, বারবার। টাইম দিয়ে দেখতে হবে, আর হচ্ছে কিছু এরকম টাইপের প্র্যাকটিস করলে বুঝতে পেরে যাবে, অসুবিধা হবে না। ক্লিয়ার এইরকম হবে, টাইপের হ্যাঁ। কোশ্চেন থাকলে যদি করো, তাহলে মোটামুটি বুঝতে পারবে। আচ্ছা, আরো একটা টেকনিক আছে, কিন্তু আরো দুটো টেকনিক আছে, বলবো নাকি চাপ হয়ে যাবে? স্যার আজ আর নয়, তাহলে গুলিয়ে যাবে। তো 3টাই থাক আপাতত। আরো দুটো টেকনিক ছিল, ওই টেকনিক গুলো আমার আজকে যে কোশ্চেনও রেডি করেছি টেকনিক গুলো দিয়েই রয়েছে। আচ্ছা দাঁড়াও, আমি একটু দাঁড়াও, এটা থেকে একটা দুটো কোশ্চেন বলি, তোমরা যদি একটু দাঁড়াও, আমি জাস্ট কোশ্চেন বলছি। আচ্ছা, আমি একটা কোশ্চেন একটু খুঁজছি, তোমরা একটু একটু দেখে নাও, আমি বলছি।
আচ্ছা দাঁড়া, কোশ্চেনটা এখানে তো বললে তোমরা বুঝতে পারবে না, আমি জাস্ট একটু শেয়ার করি একটা জিনিস। আমি একটা মেটেরিয়াল শেয়ার করি। দেখতে পাচ্ছ একটা মেটেরিয়াল শেয়ার করেছি। হ্যাঁ স্যার, বাংলা। এখানে ওই টাইপের কোশ্চেন একটু দেখি আছে কোথায়। আচ্ছা এটা কি হবে বলো তো, 38-এরটা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 195 এবং 273 দ্বারা বিভাজ্য কোন বৃহত্তম সংখ্যা? স্যার ওটা 39 হবে। 39 কি করে বেরোলো? গসাগু করছি। হ্যাঁ কি করে বেরোলো? 39 হবে তাই তো? হ্যাঁ স্যার 39 হবে হ্যাঁ স্যার। গসাগু করে। কষাও করে বেরোলো। আচ্ছা কষাও করতে কি অসুবিধা হচ্ছিল ভাগ করে কষাও করতে? না 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 কত স্যার। দিয়ে ভাগ গেল? স্যার প্রথমে 3 দিয়ে তারপর 13 দিয়ে। 3 দিয়ে আর 13 দিয়ে গেল, ঠিক আছে। আর একটা জায়গায় হয় অনেক সময় গসাগুর ক্ষেত্রে না, উৎপাদক না মনে থাকলে তোমরা ভাগ প্রক্রিয়া একটা গসাগু হয় সেটা দিয়ে কিন্তু সহজে করতে পারো। ভাগ প্রক্রিয়া গসাগু এরকম হয়, 195 দিয়ে 273 ভাগ করতে হয়। দুইয়েতে যাবে না, একে যাবে। 195 13 থেকে 5 গেলে 8, আর 6 থেকে 16 থেকে 9 গেলে 9 7 16 78। আবার আর যাবে না, আবার 78 দিয়ে দেখো এই 195টা এখানে নেমে আসবে। তাহলে 78 দিয়ে যদি 195-কে দিই, 78 3-এ 210 হয়ে যাচ্ছে, হচ্ছে না, 2-এ যাবে, তার 2-এ 16, 7 2 14 15, 15 থেকে 6 গেলে দেখো 9, আর এটা 8 থেকে 3 গেলে 5 গেলে 3 39। আর 39 দিয়ে 78-কে ভাগ করে দেখো, 39 2-এ চলে যাচ্ছে। এইবারে যে ভাগ কেটে গেল তো, এবার এইখানে যেটা থাকবে এটাই গসাগু হয়। এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু, এটা একটা টেকনিক ছিল, আমি ওখানে আর বলিনি। আহ, এই এইভাবেও করা যায় অনেক ক্ষেত্রে। কি হয়, লাস্টে যেটা যাবে সেটাই 195টাও করে দিন একটু দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে কেটে যাবে, আহ, যেটা দিয়ে যাচ্ছে কাটছে সেটাই হচ্ছে গসাগু হয় আর কি। লাস্ট যেটা দিয়ে মিলে যাবে তাই তো হ্যাঁ ভাগটা, যেটা দিয়ে সেই ভাগ মানে মিলে যাচ্ছে, ভাজক হ্যাঁ সেটা ভাজকটাই হচ্ছে গসাগু। গসাগু। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, তা নিয়ে কিছু বলছিলে কি 195-র কথা কি? তাহলে 195টাও তো আমি পেলাম, মানে কিভাবে পাবো একবার দেখিয়ে দিন। ওই তো 195 এখানে বলে দেওয়া আছে, 195 273 আছে না দুটো সংখ্যা, এই দুটো তো গসাগু করছি আমরা। গসাগুর টেকনিকটা হচ্ছে এটা, ভাগ প্রক্রিয়ার সাথে গসাগুর টেকনিক হচ্ছে ছোটটা দিয়ে বড়টাকে এইভাবে ভাগ করব। আচ্ছা স্যার এটা তাহলে দুটো সংখ্যার ক্ষেত্রেই হবে তো? না, 3টে সংখ্যার ক্ষেত্রে হবে। সেক্ষেত্রে কি হবে, এই দুটোর আগে গসাগু বের করব, যেটা 39 বেরোলো গসাগু, আবার এটা দিয়ে যেটা 3 নম্বর সংখ্যা থাকবে এটা দিয়ে সেটাকে ভাগ করে একই প্রসেস করে করতে হয় আর কি। 3টে সংখ্যা আচ্ছা। থাকলে আবার একবার করতে হয় এই 39, আবার যেটা থাকবে তার সঙ্গে করতে হয়। যেটা গসাগু পদ্ধতিতে করছো সেটা কোনো অসুবিধা নেই, সেরকম করেও করা যায়, কিন্তু আমি
এটা বললাম এই কারণে, অনেক সময় কি হয় দুটো সংখ্যার কোনটা কত দিয়ে ভাগ যাচ্ছে আমরা অনেক সময় বুঝতে পারি না, তাই না? অনেক সময় বুঝতে পারি যে হ্যাঁ, কত দিয়ে বড় যাবে, যে সংখ্যা তাহলে একটু বড় সমস্যা সংখ্যা হয়। থাকলে যে দুটোকে কি দিয়ে ভাগ যাবে। আর গসাগুর ক্ষেত্রে দুটো দিয়ে ভাগ ছাড়া তো আমরা বলতে পারবো না যে গসাগু কি আছে। এরকম হয় কিছু কিছু মৌলিক সংখ্যা আছে যেটা দিয়ে দেখবে অনেক সময় হয়, যেগুলো 19 দিয়ে ভাগ কাটছে দেখবে হয়তো 29 দিয়ে যাচ্ছে, এরকম দিয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই পদ্ধতিতে কিন্তু অবশ্যই খুঁজে পেয়ে যাবো যে গসাগু কি হবে। বুঝতে পারলে? ওকে, এরপর আর একটা কোশ্চেন বলছি, এইটা একটু আগে লাস্ট টেকনিকটা যেটা বললাম, দেখো ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ভালো করে বুঝবে। দেখো এটা ডিফারেন্স করতে শেখো। গসাগু ক্ষেত্রে দেখো বলা থাকবে বৃহত্তম সংখ্যা যেটা দিয়ে, আর এখানে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে বা যাকে এই যে 48, 64, 90, 120 দ্বারা ভাগ করলে 38, 54, 80, 110 ভাগশেষ থাকবে। মানে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করা যাকে 48 দিয়ে ভাগ করলে 38 ভাগশেষ থাকবে, 64 দিয়ে ভাগ করলে 54 ভাগশেষ থাকবে, আর 90 দিয়ে ভাগ করলে 80 ভাগশেষ থাকবে, আর 120 দিয়ে ভাগ করলে 110 ভাগশেষ থাকবে। লাস্ট টেকনিক করালাম তাই না, যেটা হ্যাঁ করলাম স্যার। লাস্ট টেকনিকটা। আর সেক্ষেত্রে স্যার আরেকটা এদের কন্ডিশন মধ্যে ছিল। ডিফারেন্স 10। হ্যাঁ, হ্যাঁ, এখানে each লাস্ট difference টেকনিক 10। এদের ডিফারেন্স গুলো কত? 10 10ই হবে। 10। ডিফারেন্স ইকুয়াল হতেই হবে, না হলে কিন্তু এই টেকনিক কাজেই লাগবে না। তাহলে ব্যাস এবার ডিফারেন্স 10। 48। হ্যাঁ, এবার টেকনিকটা কি, এবার কি 48, 64, 90, 120 লসাগু করো, যেটা হবে সেখান থেকে 10 10 বিয়োগ। বিয়োগ করে দাও, 10 বিয়োগ করে দাও, ব্যাস। দেখো সেখানে আরো এক্স ওয়াই জেড দিয়ে, কারণ কনসেপ্টটা জেনারেল প্রসেসে বুঝতে গেলে, রুলস বুঝতে গেলে সেটা দিয়ে মনে রাখতে হবে, কিন্তু কোশ্চেনে দেখো কিচ্ছু নাই, জাস্ট ডিফারেন্সটা ইকুয়াল দেখে নেব, আর ইকুয়াল হবেই, না হলে কিন্তু অঙ্ক এটা এই টাইপের হবে না। স্যার বলছি আর একবার বলুন না, ওটা 10টা বুঝতে পারলাম না। হ্যাঁ, 10টা বলছে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করো যাকে 48 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকে, সরি 38 ভাগশেষ থাকে, যাকে 64 দিয়ে ভাগ করলে 54 ভাগশেষ থাকে, যাকে 90 দিয়ে ভাগ করলে 80 ভাগশেষ থাকবে, আবার 120 দিয়ে ভাগ করলে 110 ভাগশেষ থাকবে। এরকম একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে। এটা দিয়ে ভাগ করলে 38 ভাগশেষ থাকবে, 64 দিয়ে ভাগ করলে 54 ভাগশেষ থাকবে, 90 দিয়ে ভাগ করলে 80 ভাগশেষ থাকবে, 120 দিয়ে ভাগ করলে 110 ভাগশেষ থাকবে, সেই সংখ্যাটা বের করতে বলছে। এক্ষেত্রে স্যার টেকনিকটা আমি, হ্যাঁ হ্যাঁ দাঁড়া একটু বলে নি, লাস্ট টেকনিক যেটা বললাম না, যে এরকম থাকলে আমাকে এদের পার্থক্যটা দেখতে হবে কি হচ্ছে। দেখো এদের প্রত্যেকের পার্থক্য দেখো 10 হচ্ছে না ডিফারেন্স, তাই না? দেখো প্রত্যেকের ডিফারেন্স কিন্তু 10 হচ্ছে। হ্যাঁ স্যার। এদের বিয়োগফলটা 48, 38 এর বিয়োগফল 10, 64, 54 এর বিয়োগফল 10, 10 হচ্ছে। ব্যাস ডিফারেন্স ইকুয়াল হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে। এটাকে কে ধরা হচ্ছিল, কে এর মানটাই 10। আর রেজাল্ট কি হবে, 48, 64, 90, 120 লসাগু বের করো। 48, 64, 90, 120 লসাগু বের করো। স্যার 2880 কি? হ্যাঁ, হ্যাঁ, লসাগুটা ওটা কত? থেকে 10 2880 হয়েছে, ওখান থেকে 10 বিয়োগ করে 2870। হুম, 2880 থেকে 10 বিয়োগ করে 2870। 2870। বলো, বুঝতে পারলে প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো এটা টেকনিকটা মাথায় রাখতে হবে, আর এটা মনে রাখতে হবে এখানে ছোট সংখ্যা বলছে লসাগু করতেই হবে, আর এক্ষেত্রে এই টেকনিকটা বিয়োগ করতে হবে। আর গসাগুর ক্ষেত্রে ছিল প্রত্যেকটা থেকে ওই ভাগশেষ গুলো বিয়োগ করে করে গসাগু নির্ণয় করা ছিল, কিন্তু এখানে টেকনিকটা এই টেকনিক। স্যার এরকম আপনি বলছিলেন আরো কটা টেকনিক আছে, বলে দিন তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। আরো দুটো টেকনিক আছে তো, একসঙ্গে বেশি চাপ হয়ে যাবে বলছো তো। হ্যাঁ স্যার, নেক্সট দিনই করবে। সে লাস্ট এর পরের ক্লাসে তোমার প্র্যাকটিস সেশন থাকবে, আর হচ্ছে
একটা এক্সাম আমি বলছি একটু পরে, ওটা দাঁড়াও ব্যাপারটা। আচ্ছা, এরকম কোশ্চেন আরো অনেক আছে। কোন সংখ্যা দ্বারা ভাগ করলে, আচ্ছা আচ্ছা, এটা কি হবে বলতো 61টা? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933, 1381 কে ভাগ করলে উভয় ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে? তাহলে প্রত্যেকের থেকে 5 বাদ দিয়ে আর তার গসাগু করতে হবে। একদম একদম, ওই যে প্রথম টেকনিকটা দ্বিতীয় টেকনিকটা বলছিলাম না, সেক্ষেত্রে আলাদা হ্যাঁ আলাদা স্যার, ভাগশেষ ছিল। এটা যে একটাই আছে। এখানে বলছে প্রত্যেকটায় 5 ভাগশেষ থাকবে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রত্যেকটা থেকে 5 কে বিয়োগ করব, দিয়ে গসাগু বের করবো, ব্যাস সেটাই রেজাল্ট। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। করবে নাকি থাক, এটা পরে করে নিও। স্যার পারবো এটা করতে। এটা পারবে করতে, এরকম আর কি। এটা যেমন দেখো যে 1657 কে আর 2037 কে ভাগ করলে 6 আর 5 ভাগশেষ থাকবে। তাহলে প্রথমটা থেকে 6 বিয়োগ করবে, আর তারপরটা থেকে 5 বিয়োগ করবে, দিয়ে গসাগু করবে। তাদের গসাগু এইটা মনে রাখবে, এই যে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম বলছে মানে গসাগু করতেই হবে। কিন্তু আর দেখে নেবো যেটা বলছে ভাগশেষ থাকবে বলছে, তাহলে সেখানে বিয়োগ করবো সেগুলো। ভাগশেষ বিয়োগ গুলোকে করে, বাদ দিয়ে দিতে হবে আর গসাগু করতে হ্যাঁ হবে, গসাগু করতে হবে, বিয়োগ, তাই তো? হ্যাঁ বাদ দিয়েই গসাগু করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরকম গসাগু কোশ্চেন আমি আজকে যখন প্র্যাকটিসের জন্য পাঠাবো, HCF পাঠিয়ে দেবো, তখন হচ্ছে সেখানে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে এরকম টাইপের কোশ্চেন পাবে। আচ্ছা হোক, আমি মোটামুটি কনসেপচুয়াল জায়গা, গসাগু লসাগুর আলোচনা করলাম। বলো, আজকে ক্লাস যতটুকু আলোচনা করলাম সেখান থেকে কোনো কিছু জিজ্ঞাসা আছে? না স্যার, বোঝা গেছে স্যার। হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে, যেগুলো যেগুলো পাঠানো আরেকবার হচ্ছে। হয়তো দেখতে হবে ওই মানে হ্যাঁ, ওটা প্র্যাকটিস করতে গেলে তখনই বুঝতে পারবো যে কোথায় কোথায় কি ওটাই অসুবিধে ওটাই হচ্ছে। ওটাই, ওই জায়গাটাই প্র্যাকটিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। কোশ্চেনে প্র্যাকটিস না গেলে তো আমি কনসেপ্ট গুলো কাজে লাগাতেই পারবো না। তবেই হ্যাঁ প্র্যাকটিস স্যার, আগে করলে তো দেখবে। ম্যাথ দেখলেই মানে দেখলেই ভয় লাগতো আর ছেড়ে মানে ম্যাথ গুলো ওই ভয়েই ছেড়ে দিয়ে আসতাম, এরকমই আর কি ব্যাপার। তো এখন মোটামুটি ডিআইপিআই গুলো অনেকদিন থেকে স্যার দিচ্ছিলেন, তো হ্যাঁ সেগুলো মোটামুটি মানে করতে করতে এখন কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে এটা এরকম ভাবে হয়। হয়তো আমাদের ক্যালকুলেশন করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, যেটা আমাদের 5 মিনিট বা 10 মিনিটে করতে হবে, সেটা হয়তো আমাদের আধ ঘন্টা লেগে যাচ্ছে। তো মানে ওই ভয়টুকু কেটেছে আর কি। এবার সেটা যতটা প্র্যাকটিস করবো ততটা আরো তাড়াতাড়ি হবে আর কি। সত্যি প্র্যাকটিসের কাছে কিন্তু আর কিছুই, প্র্যাকটিস করতে হবে। সোজা কথা, ম্যাথমেটিক্স জায়গা প্র্যাকটিস না করলে সবাই ভুলে যাবে, কারো মনে থাকবে না। আহ, আচ্ছা হোক, আজকের ক্লাসে যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে বলো, না হলে প্রিভিয়াস ক্লাসের কিছু বোধহয় কোশ্চেন, কার অপূর্ব বোধহয় ছিল না, অপূর্ব আগের দিনের কোশ্চেন কিছু হ্যাঁ স্যার ছিল, ওই জিজ্ঞাসা ছিল। নাম্বার সিস্টেমে। হ্যাঁ, আমি ওগুলোতেই যাব। ওগুলো ডিভিজিবিলিটি বোধহয় একটা কোশ্চেন আমি করে পাঠাবো বলে আর সময় হয়নি, আমি এখনই স্যার বলে ওই দিচ্ছি। ফ্র্যাকশনের কোনাকুনিটা একটু বলে দিন না, ওই ছোট বড় নির্ণয় করার ওইটা একটু আচ্ছা ঠিক আছে, বলছি, অসুবিধা নেই। আর ঠিক আছে, আর যেটা অসুবিধা আছে আমি আলোচনা করছি। আচ্ছা, এর পরের দিনের ক্লাসটা বলে নিই। পরের দিনের ক্লাসটা আমার শিডিউল অনুযায়ী দেখো, দেখতে পাবে নিশ্চয়ই, একটা টেস্ট উল্লেখ করা আছে, আর কিছু এতটা যে এই মাসের যে যতগুলো ক্লাস হলো তার উপরে ডাউট ক্লিয়ারিফিকেশন বলে আমার ক্লাস রাখা আছে। প্রত্যেক মাসের শেষে একটা করে আমি এরকম ভাবে শিডিউলটা বানিয়েছি, যে যে চ্যাপ্টার গুলো আলোচনা হবে তার উপরে একটা টেস্ট হবে। যদিও এই মাসের যেটা নেক্সট দিনে এক্সাম যেটা হবে, টেস্ট হবে, সেখানে এই চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন থাকবে। ঠিক আছে, তার উপরে টেস্ট হবে, এবং যেগুলো যেগুলো অসুবিধা থাকবে তার একটা ডিসকাস করব। আহ তারপরে আবার যখন মাসে যখন হবে তখন কিন্তু চ্যাপ্টার বেড়ে যাবে, এই মাসের চ্যাপ্টার গুলো ওর সঙ্গে অ্যাড হয়ে যাবে, ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে। সেজন্য প্র্যাকটিসটা আজ থেকে একটু একটু করে করে রাখো, আহ, একটু মনোবল নিয়ে করতে থাকো, তাহলে কিন্তু অনেকটা দেখবে একটা ইন্টারেস্ট পাবে জায়গা অঙ্কের ক্ষেত্রে। আর আমি দেখি
এক্সামটা কিভাবে নিতে পারি, কোশ্চেন পাঠাবো না গুগল ফর্মে দেব, কি করা যায় দেখি, যেটা সুবিধা হয় সেটাই করব। আর পরীক্ষাটা দেখি যদি ক্লাস শিডিউলের আগে, টাইমের আগে যদি নিয়ে নিতে পারি, নিজেরা সময় মতো হ্যাঁ দিয়ে স্যার, দিতে তাহলে পারি। স্যার যেগুলো প্রবলেম হবে সেগুলো ক্লাসে আলোচনা হ্যাঁ, করা তাহলে যেতে পারে। ক্লাসটাতে পুরোটাই কিন্তু আমি একদম যতগুলো চ্যাপ্টার আলোচনা হচ্ছে, যার যেখানে যা অসুবিধা সব একদম ডাউট ক্লিয়ার একটা করার জায়গা থাকবে। যে কোনো ধরনের প্রবলেম, যতগুলো চ্যাপ্টার হয়েছে, নাম্বার সিস্টেম, ডিভিজিবিলিটি, যার যেটা যেখানে অসুবিধা আছে, বা কোশ্চেন যেগুলো পরীক্ষায় থাকবে সেখান থেকেও একটা প্রবলেম থাকলে সেগুলো আলোচনা হবে। আর ফার্স্ট পরীক্ষা যেহেতু হচ্ছে, সেটা বলছি আমি এ পর্যন্ত যতগুলো দেখো প্র্যাকটিস কোশ্চেন হিসেবে পাঠিয়েছি, এবারে চেষ্টা করব নতুন কোশ্চেন না দিয়ে এইগুলো থেকেই কোশ্চেনগুলো দেওয়ার। তাহলে তোমাদের প্র্যাকটিস যেভাবে করেছো ওই সেটগুলো, তাহলে সেখান থেকে একটা সুবিধা থাকবে। ঠিক আছে, নতুন বাইরে থেকে কোশ্চেন এবার দেওয়ার চেষ্টা করব না, ওই জায়গাগুলো থেকে দেওয়ার চেষ্টা করবো। ওই চ্যাপ্টার মানে প্র্যাকটিস কোশ্চেন যতগুলো আমি পাঠিয়েছি, প্রত্যেক চ্যাপ্টারেই পাঠানোর চেষ্টা করেছি প্র্যাকটিস কোশ্চেন, সেইভাবে নেব। ঠিক আছে, ঠিক ঠিক আছে আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা আর ঠিক আছে, স্যার এখন তাহলে বলছিলাম, হ্যাঁ বলো। স্যার ওই সিম্পলিফিকেশনের কি আলাদা করে ক্লাস করবেন? হ্যাঁ, শিডিউল তো রেখেছি তো। আচ্ছা, কালকে আগের দিনের ওই ফ্র্যাকশনের ওটাতে কয়েকটা ছিল, তাই বলছিলাম। ও, ফ্র্যাকশন ওখানে সিম্পলিফিকেশনের জায়গা ছিল না? সিঁড়ি ভাঙার কয়েকটা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখো সিম্পলিফিকেশন তো অনেক ধরনের হয়, সেগুলো সিম্পলিফিকেশনের মধ্যে পড়ে, আবার এগুলো ফ্র্যাকশনের মধ্যেও পড়ে। ঠিক আছে, এবং সিম্পলিফিকেশনের যদিও আলাদা আলাদা ক্লাস তো অবশ্যই রেখেছি। আমি আবার শিডিউলটা দেখে নিচ্ছি। হ্যাঁ, এই তো আছে, দেখো 8 ক্লাস 10 তারিখে আছে সিম্পলিফিকেশন জায়গা। আহ, সেদিন তো ওটা আলোচনা করবোই। তবু ঠিক আছে, ফ্র্যাকশনে যদি অসুবিধা থাকে আমি বলছি। আচ্ছা, আগে বলো কোনটা বলছিলে, নাম্বার সিস্টেম না? হ্যাঁ স্যার, নাম্বার সিস্টেমটা দুটো আছে। নাম্বার সিস্টেমের প্র্যাকটিস কোশ্চেন ছিল, হ্যাঁ কোনটা ছিল বলো তো এখানে? স্যার 22-এরটা, এটা একটু বলুন। আমার একটা 22 আলাদা answer বেরোচ্ছে, মানে 105 আসছে, আপনি 120 এরকম বলেছিলেন। আচ্ছা 22, ওকে। আচ্ছা দেখো, মোটামুটি ক্লাস শিডিউল আমার যেটা আলোচনা করা ছিল হয়ে গেছে। যদি কারোর তাড়া থাকে মনে করো লেফট করতে পারো, আর যদি কারোর কোনো প্রবলেম থাকে সে থাকো, অসুবিধা নেই। আচ্ছা, 22 নম্বর কোশ্চেন বলছি, ইফ দ্য সাম অফ 3 কনজিকিউটিভ নাম্বারস ইজ 15। ভালো করে দেখো, সাম বলেছে, যোগ বলেছে, আবার 3 কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ নাম্বার মানে কি বলতো? পরপর আসবে, 3, পর 5, পর 7 এইভাবে। হ্যাঁ, পর পর আর আসবে। 5 আর তাহলে 5 6 3 থেকে যদি শুরু করি, তাহলে 3 4 5 এদের যোগ করে কি 15 আসছে? আসছে না, তাই না? না, বোধহয় 5 6 7 নিলে হবে মনে হয়, না? না, এটা হচ্ছে না, 4 5 6 নিলে হবে। 3 5 7 4 5 3 6 5 7 4 5 6, দেখো এই যে 4 5 6 নিলে দেখো তাদের যোগ করে কিন্তু 15 হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। 4 5 3 6 5 নিলে 7 নিলেও তো হচ্ছে স্যার। না, পর পর নিতে হবে। কনজিকিউটিভ বলেছে মানে ও পর আচ্ছা পর আচ্ছা। তিনটে সংখ্যা, এটা খেয়াল করবে, গ্যাপ আচ্ছা হবে স্যার, না। আমার ওইখানটাতেই ভুল হয়েছে, আমি ওইটা 3, ভালো 5, করে করবে 7। না, 3 5 7 নিলে হবে না। হ্যাঁ আমি ওটাই কনজিকিউটিভ করেছি। মানে পর 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 পর, 4-এর পরে 5, তারপরে 6, বুঝতে পারলে? তাহলে 4 গুণিতক 5 গুণিতক 6 গুণ করে কত হবে দেখো, 120 হবে। তাহলে 120 আসবে। হ্যাঁ, ঠিক আছে, কনজিকিউটিভ মানে মনে রাখবে পর পর, কিন্তু গ্যাপ থাকবে না। একইভাবে দেখো আর 23-এরটা বলছে প্রোডাক্ট অফ 3 কনজিকিউটিভ নাম্বার, এখানেও প্রোডাক্ট বলেছে, ওই তো একই জিনিস। হ্যাঁ ওই 4 5 6 এটা তো। 4 5 6 এদের গুণফল 120, তাহলে যোগফল হবে 15। ঠিক আছে, হ্যাঁ স্যার। আর বলো কি আছে? আর 45 এরটা। 45, হাউ মেনি রেশনাল নাম্বারস আর দেয়ার বিটুইন 1 and 100? আচ্ছা দেখো, ভালো করে দেখো, এই রেশনাল নাম্বার বলেছে না, রেশন নাম্বার জায়গাটা মনে আছে কি বলছিলাম বলো তো? হ্যাঁ সেটা ইনফিনিটি হবে, মানে অসংখ্য। হ্যাঁ, অসংখ্য হবে। আমি বলছি রেশনাল নাম্বারের ডেফিনেশনটা অপূর্ব মনে আছে কি বলছিলাম?
হ্যাঁ স্যার, ওই পি বাই কিউ আকারে হ্যাঁ, প্রকাশ পি বাই করা কিউ যায়। আকারে প্রকাশ করা যায়, যাদের হচ্ছে ভগ্নাংশ সংখ্যাগুলো। ভগ্নাংশ করা ভগ্নাংশ যায়। ভাগ। এটা মনে হ্যাঁ রাখবে, এই যে আমি সংখ্যা রেখায় যদি এরকম বসাই না, 0 1 2, এর মধ্যে অসংখ্য রেশনাল নাম্বার আছে, ফ্র্যাকশন সংখ্যা অসংখ্য আছে। মানে সংখ্যা সিস্টেমটা এরকমই, নাম্বার সিস্টেমের যে থিওরি গুলো আছে, আহ, এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে। তুমি এই কাছাকাছি দুটো সংখ্যা লিখবে, তার মধ্যে অসংখ্য সংখ্যা আছে, এরকম ব্যাপার আর কি। সেই জন্য এর মধ্যে অসংখ্য ইনফাইনাইট নাম্বার, এ তো 1 থেকে 1000-এর মধ্যে। তোমার 0 থেকে 1 এর মধ্যে নাও বা হাফ থেকে 1 এর মধ্যে নাও, যতই ছোট নাও না কেন, তার মধ্যে ইনফাইনাইট রেশনাল নাম্বার থাকবে। বুঝতে পারলে? আচ্ছা। হ্যাঁ স্যার, আমি তো ক্যালকুলেশন ভাবতে যাচ্ছিলাম ওই জন্য। না না, এখানে ক্যালকুলেশন কিছু না, এখানে জাস্ট মনে রাখা রেশনাল নাম্বার দুটো সংখ্যার মধ্যে অসংখ্য, হিসেব আনতে পারবে না। বুঝতে পারবে? হ্যাঁ স্যার, ইনফাইনাইট। ঠিক আর আছে। বলো, আর কিছু আছে আর অসুবিধা স্যার, এখানে? না স্যার এখানে কিছু নেই। ওকে, আচ্ছা, এরপরে নাম্বার সিস্টেমের পরে ডিভিজিবিলিটি কিছু অসুবিধা আছে? স্যার আচ্ছা, ফ্র্যাকশন থেকে হ্যাঁ হ্যাঁ, ফ্র্যাকশনে যাচ্ছি, দাঁড়া একটু ওয়েট করে যাচ্ছি। আচ্ছা, ডিভিজিবিলিটিতে আগের দিনই বোধহয় না অপূর্ব একটা, আমি যেটা একটা বোধহয় স্কিপ করে গেছিলাম, ওখানে তাড়াহুড়োতে হচ্ছিল না। আমি পরে পাঠাবো বলছিলাম, প্র্যাকটিস কোশ্চেন ডিভিজিবিলিটি। রোডটা হ্যাঁ 18টা, হ্যাঁ মনে পড়েছে, এটা বলছিলাম না 18টা। ফাইন্ড দ্য সাম অফ দ্য ডিজিটস, এই কোশ্চেনটা ছিল। of the least natural number p such that the sum of the cubes of the 4 smallest distinct divisors of p যেটা equal to 2p, ঠিক আছে, divisors of p যাদের সামটা হচ্ছে এর দ্বিগুণ হচ্ছে, 2p হচ্ছে, এরকম একটা p আমাকে খুঁজতে হবে, লিস্ট নাম্বার, তার আবার সামগুলোকে যোগ করতে হবে। আবার এর ডিভাইজার গুলো হচ্ছে কিউব করে যোগ করলে যেটা হবে সেটা 2p-র সঙ্গে ইকুয়াল হবে। অনেকটা একটু আছে কনসেপ্টটা। এখন p এর ডিভিজর তো একটা, তো 1 তো ডিভিজর হবেই কনফার্ম, তাহলে 1 এর কিউব তো 1 হবে, 2 এর কিউব তো 8 হবে, এরকম যদি লিখে ফেলি। 3 এর কিউব 3 3 9 3 27 হবে, 4 এর কিউব 4 4 16, 4 64 হবে, ঠিক আছে। এইরকম যদি নিই আমি, ধরো একটা সংখ্যা নিলাম 1 8, আচ্ছা এদের কিউব গুলো যোগ করতে হবে, কিউব গুলো যোগ করলে 2 3 4 3 4 5ও যদি নিই 125, 6 এর কিউব কত হবে? 6 এর কিউব 212, তাই না? হ্যাঁ 36 না 216, 216 হবে। 16, হ্যাঁ। এবার এখানে একটু তোমাকে দেখতে হবে যে একটা যোগ করে যদি আমি দেখি কিছু কিছু সংখ্যাগুলোকে, আচ্ছা একটু দাঁড়া, 1 2 3, 3 2 6, ধরো আমি ধরলাম 4 5 6 যদি ধরি, 1 64, 125, আর হচ্ছে মানে 1 2 1 4 5 6, 1, আচ্ছা 1 এর কিউব হচ্ছে 1 1 2 5 6 যদি নিই, তাহলে 125 আর হচ্ছে 216, এদের যোগ করে কত হচ্ছে বলতো? 1 2 যদি আমি 4, 1 2 4 নয়, 1 2 5 আসছে, একটু মিলিয়ে মিলিয়ে গুলো দেখতো, এটা একটু এই রয়েছে। বলেছিলাম 1 2 3 6 হচ্ছে, 1 2 3 6 হচ্ছে না?
হ্যাঁ 1 2 3 6 দিয়ে হলে 2p-টা তাহলে 252 হচ্ছে, আচ্ছা তাহলে আচ্ছা p-টা 126, 126টা তাহলে 1 2 3 6 তিনটে মানে 4টে দিয়ে বিভাজ্য আচ্ছা হচ্ছে আচ্ছা আর হ্যাঁ কি। ঠিক আছে আচ্ছা 1 2 3 6 নিলে এদের যোগ করে কত হচ্ছে 252 হচ্ছে তাই তো? 252, হ্যাঁ হ্যাঁ 252 এটা 2p, তাহলে 2p যদি 252 হয় তাহলে 126 হচ্ছে p। এবার এই 126 কে দেখো এই 1 2 3 6 দিয়ে ভাগ কাটবে, মানে এর ডিভাইজর এগুলো হবে 1 2 3 6। এগুলো যদি ডিভাইজর হয় তাহলে এটাই নাম্বার হচ্ছে পি নাম্বারটা, এর ডিজিট গুলোকে যোগ করে বলতে বলছে। তাই 1 2 6 এর যোগফল কত? 6 2 8 একে 9। একটু মানে এ রয়েছে, একটু মিলিয়ে মিলিয়ে দেখতে হবে আর কি। বুঝতে পারলে কি? বোঝা গেছে? ঠিক আছে, না বুঝলে পরে একটু দেখে নিও। আর ঠিক আছে, একটু হয়তো এটা এ রয়েছে। আচ্ছা, আর কি অসুবিধা আছে বলো? আচ্ছা, ফ্র্যাকশন ফ্র্যাকশন বললে ওকে, যাচ্ছি ফ্র্যাকশনে। হ্যাঁ, ফ্র্যাকশনে কি কোথায় বলছিলে বলো? আর ছোট থেকে বড় যে আপনি অনেক নিয়ম করিয়েছেন, বলেছিলেন কোনাকুনিটা বলে দেবেন, ওই জন্য কোনাকুনি করে নির্ণয় আচ্ছা, করা। কোনাকুনি কোনাকুনি ওকে, এক্সারসাইজে চলে যাচ্ছি, ওখানেই পাবো। 11। আচ্ছা, এইটাতে যদি আমি করি, দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ স্যার, হুম। এক একটা আচ্ছা, হ্যাঁ দুয়েরটা দেখো, দুয়েরটা যদি দেখি, হ্যাঁ একেরটাও দেখা যেতে পারে, দুয়েরটা যদি দেখি, দেখো এটাকে আমি ভাগ করে বলে দিয়েছিলাম যে দশমিকে পরিণত করবে, তাহলে বৃহত্তম রাশি কোথায় বের হবে, তাহলে বুঝতে পেরে যাবে। আর যদি কোনাকুনি করে যদি করতে চাও, তাহলে আমি যে কোনো দুটো দুটো ধরবো। ধরো 10/11 আর হচ্ছে 0.9191। আচ্ছা, দশমিকটা উঠিয়ে গেলে কত হবে বলো তো? নিচে 100 হবে না? 100 হবে। এবার দেখো এদের কোনাকুনি গুণ করব। আচ্ছা, এখানে বৃহত্তম বলেছে তো, এদের কোনাকুনি গুণ করবো। দেখো এদিকে যদি কোনাকুনি গুণ করি, এই 10 আর 100 কোনাকুনি গুণ করে কত হবে? 1000 হবে। আবার এইখানে যদি 91 সঙ্গে 11 গুণ করি, দেখো 91 সঙ্গে 11 গুণ করলে কত হবে বলো তো? 11 1001। 1001 হবে, ব্যাস 1001। তাহলে 1000 আর 1001-এর মধ্যে বড় কি? 1001। 1001টা বড়। তাহলে এই দুটো ভগ্নাংশের মধ্যে এইটা কেটে দিচ্ছি, তাহলে এই দুটোর মধ্যে এইটা বড় হবে। আবার এর সঙ্গে দেখি, এর সঙ্গে তারপরেটা দেখি, 7.3/8। এই দশমিক উঠে গেলে এখানে একটু গুণ করতে হয়, ওই জন্য আমি এটা, ইন্টু 10। হ্যাঁ মানে 80 হয়ে যাবে। আবার এর সঙ্গে যদি কোনাকুনি গুণ করে দেখো কত হবে? 91 সঙ্গে 80 গুণ করে 8 একে 8, 9 8 72, 7280 আর 7300। এই দুটো হচ্ছে, তো এই দুটোর মধ্যে বড় কে? 7300। তাহলে এইটা ছোট হবে, মানে এইটা, এই দুটোর মধ্যে এটা বড় হবে। মানে এইরকম টাইপের ক্ষেত্রে যদি বৃহত্তম বের করতে বলে, ক্ষুদ্রতম বের করতে বলে, তাহলে এই টেকনিকটা অনেক ক্ষেত্রে সুবিধা হতে পারে। কিন্তু ছোট থেকে বড় সাজাতে বললে কিন্তু এটা কোনোদিন কাজে লাগাবে না, তাহলে অসুবিধা হবে একটু। ঠিক আছে, এখানে দেখো আমি কেটে দিচ্ছি এগুলো, এটা ছোট হচ্ছে, আমি শুধু বড়টাকে নিচ্ছি। তাই এই দুটোর মধ্যে এটা বড়। আবার এটার সঙ্গে পরেরটা যদি দেখি, 8.3/9, দশমিক উঠলে নিচে 90। আবার এখানে গুণ করা, 73-এর সঙ্গে 90 গুণ করে কত হবে? 9 3 27, 7 হাতে 2, 9 7 63, 2 65, 6570। আর এদিকে গুণ করে 8 গুণ করলে 8 3 24, 4, 8 4 28, 64, 2 66, 6640। তার দুটোর মধ্যে বড় কে? 6640 তো নাকি? এটা বড়। তাহলে এই দুটো ভগ্নাংশের মধ্যে এইটা ছোট, এইটা বড়, তাহলে আলটিমেট তাহলে বড় হবে এই ভগ্নাংশটা, 8.3/9। এটা সব থেকে বড় হবে। এটা হচ্ছে কোনাকুনি গুণ করে এই টেকনিক। সাজাতে গেলে কি ওই লসাগু হ্যাঁ, সাজাতে গেলে লসাগু টেকনিক করে করতে পারো। না হলে আমি যেটা বলি, লসাগু তো সবসময় দেখতে পাবে না। যদি হরগুলোর যদি তোমার মৌলিক উৎপাদকে মোটামুটি একটা ছোট লসাগু করে সহজে করতে পারি, কোনো একটা সংখ্যার গুণিতকে থাকে, তাহলে
সেটা সুবিধা, না হলে কিন্তু অসুবিধা আছে। সেক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে আমি মনে হয় যে এই দশমিক বের করে করবে, তাহলে সব ক্ষেত্রে কাজে লাগাতে পারবে। দশমিককে প্রকাশ করে করলে সব ক্ষেত্রে ওটা কাজে লাগাতে পারবে, যে কোনো টাইপেরই দিক না কেন। তোমার স্পেসিফিক কোনো রুলস না মনে রাখলেও কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে? তাই বুঝতে পারছি। বলো, ফ্র্যাকশন থেকে কি আর কোনো অসুবিধার জায়গা আছে? কি কথা বলেছি স্যার? 11 নম্বরেরটা আমার হয়নি। 11টা। আচ্ছা, এটা তো তোমার এগুলো এক্স এর মান ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয় না, এগুলো মানে স্যার এমনি ওই মাঝখানে ওই এক্স মাইনাস ওইটা 3.1/10 ওই জায়গাটা গিয়ে একটু গন্ডগোল হয়ে গেছে লসাগুর হ্যাঁ, ক্ষেত্রে। এটাকে লসাগু করেও করা যায়, মানে লসাগু করে যোগ করে, যেটা ক্লাস লেভেলে করা হয়। না হলে অনেক ক্ষেত্রে সহজে যেটা হয় কি, এগুলো যোগ করে করা যায়। এই যে এটা 2 পূর্ণ সংখ্যা, এটা 3, 3 দু 5, 5 থেকে 3 গেলে কত? 2। তাহলে এটা 2 হলো 2 পূর্ণ, আর এগুলো বিয়োগ হয়ে যাবে, মাঝে 1-এর 2 যুক্ত 1-এর 5, আর এটা মাইনাস আছে মানে মাইনাস 1-এর 10। আবার এটাকে যদি তুমি এদিকে নিয়ে চলে আসো, তা এটাও 2 পূর্ণ আছে, মানে এটাও মাইনাস 1-এর 5 হয়ে যাবে এখানে। তাহলে প্লাস এক্স, এদিকে কিছু নেই মানে শূন্য হয়ে গেল। এই 1-এর 5 কেটে যাচ্ছে, তাহলে 2 পূর্ণ 1-এর 2 মাইনাস 1-এর 10, মানে 10 লসাগু হবে, 2-5-10 মাইনাস 1, তাহলে প্লাস এক্স সমান 0। তাহলে 2 পূর্ণ দেখো 5 থেকে 1 গেলে 4-এর 10, 4-এর 10 কাটাকাটি হলে 2-2-4, 2-5-10, প্লাস এক্স ইজিক্যাল টু 0। আচ্ছা, বের করতে বলেছে এক্স এর মান। আচ্ছা, কোথাও কি ভুল করলাম? 1-এর 5, 3 পূর্ণ 1-এর 10। ও স্যার সরি এই সরি অঙ্কটার সরি, সেকেন্ড লাইনটা একবার বলুন না স্যার, এই সেকেন্ড লাইনটা কিভাবে করলেন? বুঝতে পারি। আচ্ছা, এটা সেকেন্ড করলাম। লাইনটা আচ্ছা, দাঁড়াও বলছি ভালো করে, তোমরা শর্টকাটে ধরতে পারছো না। শর্টকাটে বললে ধরতে পারছো না, ঠিক আছে, দাঁড়া একটু। আচ্ছা, কিন্তু স্যার এই বড় করে করতে গেলে প্রচুর বড় হয়ে যাচ্ছে হ্যাঁ, আমার। বড় করলে কত বড় হবে, তো এটা তো বড় করলে করা যাবে না। শর্টকাটটাই বলুন, কিন্তু ওটা নিয়মটা শর্টকাট, একবার হ্যাঁ স্যার, বলে দিন না। শর্টকাটটাই ভালো। হ্যাঁ বলছি, দেখো দাঁড়া। প্রথমে হচ্ছে 2 পূর্ণ 1-এর 2 যুক্ত 3 পূর্ণ 1-এর 5। আমি লিখছি, না লিখলেও হতো, ডাইরেক্ট ওটা দেখে আমি করতে পারতাম। 3 পূর্ণ 1-এর 10 প্লাস, সরি, ইজিক্যাল টু 2 পূর্ণ 1-এর 5। ঠিক আছে, এবার এক কাজ করি, সংখ্যাগুলোকে সবগুলোকে একদিকে নিয়ে চলে আসি। তাহলে 2 পূর্ণ 1-এর 2 যুক্ত 3 পূর্ণ 1-এর 5, এই দুটো লাইন না করলেও হতো, কিন্তু আমি বোঝানোর জন্য লিখছি, মানে এই দুটো লাইন না করেও শর্টকাটে চলে যাওয়া যেতে পারে। প্লাস এক্স থাকলো, আমি সেদিকে, এদিকে যে 2 পূর্ণ 1-এর 5 ছিল সেটাকেও বাম দিকে নিয়ে চলে এলাম, তাহলে সেদিকে কিছু নেই মানে শূন্য। এই পর্যন্ত বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার এই ভগ্নাংশগুলোকে যোগ বিয়োগের ক্ষেত্রে তাদের মধ্যে পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করে আর ভগ্নাংশগুলো যোগ করেও সহজে করা যায়। বুঝতে পারলে? এই যে 2 এর পূর্ণ সংখ্যা কত আছে? 2 আছে, 2 আর 3 যোগ করে কত? 5, তাই না? তাই তো, এই যে 2, হ্যাঁ স্যার। এটা 3, পূর্ণ 5, 5 থেকে 3 বিয়োগ করে কত? 2। 2 আবার 2 থেকে 2 বিয়োগ করলে কত? 0। 0 ব্যাস, তাহলে পূর্ণ সংখ্যা কেউ থাকছেই না। তাহলে 1-এর 2 যুক্ত 1-এর 5, আর ভগ্নাংশগুলো পড়ে আছে, 1-এর 2 যুক্ত 1-এর 5 মাইনাস 1-এর 10 মাইনাস 1-এর 5। আবার দেখো এই 1-এর 5 এই 1-এর 5 কেটে যাচ্ছে, প্লাস এক্স ইকুয়ালস টু 0। এবার এই 1-এর 2 আর 1-এর 10-এর লসাগু যোগ বিয়োগটা করে ফেলো। 10 লসাগু হবে, 2-5-10 মাইনাস 1 প্লাস এক্স ইজিক্যাল টু 0। 5 থেকে 1 করলে 4/10 প্লাস এক্স ইজিক্যাল টু 0। 2-2-4, 2-5-10, তাহলে একদিকে আছে, তাহলে এক্স সমান কি হবে? এটা সেদিকে গেলে -2/5। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বোঝা এটা গেল। বোঝা যাচ্ছে? এটা এত বড় করলাম, কিন্তু তোমরা যদি বুঝে যাও, এটা এখান থেকে তোমরা মুখে মুখে করে দিতে পারবে। এই যে 2, 3, 5,
5 থেকে 3 গেলে 2, আবার এদিকে 2টা সেদিকে আছে, এদিকে এলে কেটে যাচ্ছে, কিছুই থাকছে না। তাহলে পূর্ণ সংখ্যা সব কেটে যাচ্ছে, দুদিকেটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, পূর্ণ সংখ্যাগুলো চলে যাচ্ছে, তা ভগ্নাংশগুলো পড়ে আছে। ভগ্নাংশের মধ্যে আবার এদিকে 1-এর 5 সেদিকেও 1-এর 5 আছে, তাহলে দুদিকে ইকুয়াল থাকে, ভগ্নাংশ এটাও কেটে গেল। তাহলে আলটিমেট শুধু এক্সটা বেরোবে কি, এক্সটা বেরোবে এই যে 1-এর 10টা এদিকে এলে 1-এর 10, আর 1-এর 2টা এদিকে এলে 1-এর 2। ব্যাস। দেখো এত বড় কোশ্চেন আমি করে দেখালাম, এত বড় করে করলাম, কিন্তু যদি বুঝে যাও দেখো এত এক লাইনে করে করে দেওয়া যায়। শুধু 1-এর 10 থেকে 1-এর 2 বিয়োগ করলে 1 - 4, মানে সরি 1 - 4 নয়, 1 - 5, মানে -4-এর 10, 2 × 2 = 4, 2 × 5 = 10, মানে -2-এর 5। এটা কি বুঝতে পারলে? বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। কি মনে হলো, এটা সহজ হবে না সেরকম? মিশ্র ভগ্নাংশ কি অপরকৃত করে স্যার লাস্টেরটা একবার বলুন না স্যার, লাস্টের পুরোটা সেটা করলে যেটা বলতে চাইছি, যেরকম ভাবে দেখবে কি আমরা এরকম করে করতে পারি। কারণ একটা ভগ্নাংশ তো 2 পূর্ণ যদি 1-এর 2 হয় না, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 2 + 1-এর 2, এটা লেখা যায়। কারণ ইকুয়াল জিনিস, স্যার। দেখো 2 পূর্ণ 1-এর 2 মানে দেখো 5-এর 2, আর এটাও দেখো লসাগু করে যোগ করে 5-এর 2 হচ্ছে, মানে আমি এটাকে এরকম সেপারেট করেও লিখতে পারি। সেই জন্য এখানে সব ভগ্নাংশগুলোতে যে সাইডে সাইডে যে পূর্ণ সংখ্যাগুলো আছে, আমি তাদের সঙ্গে যোগ বিয়োগ করছি, আর ভগ্নাংশগুলোর সঙ্গে যোগ বিয়োগ করছি। বুঝতে পারলে শর্টকাটে? হ্যাঁ। তাহলে পূর্ণ সংখ্যা যোগ করে কি হবে, এখানে 2 আর এখানে 3 যোগ করে কত, 5, 5 তাই তো 5, আবার এখানে 5 - 3 3 আছে, মানে 2, বিয়োগ করলে 2, 2 - 2 2, আবার দেখো এদিকে 2 আছে, তা 2 থেকে 2 বিয়োগ করে কি পূর্ণ 0। সংখ্যার পার্টটা কেটে যাচ্ছে, থাকছেই না। তাহলে ভগ্নাংশগুলো পড়ে আছে, এখানে 1-এর 2 পড়ে আছে, এখানে 1-এর 5, এখানে 1-এর 10, এখানে 1-এর 5 পড়ে আছে, আবার এদিকে 1-এর 5, এদিকেও 1-এর 5, দুদিকে সমান চিহ্ন, দুদিকে যদি ইকুয়াল জায়গা থাকে তাহলে কেটে যায় সেটা। এই 1-এর 5, এই 1-এর 5 কেটে গেল, তাহলে শুধু পড়ে আছে 1-এর 2 আর -1-এর 10। তাহলে x সমান, xটাই আগে এদিকে আছে, তাহলে x সমান কি হবে, এইগুলোকে যদি সমান চিহ্নের ওইদিকে পাঠিয়ে দিই, তাহলে -1-এর 10টা এদিকে চলে আসে, হয়ে যাবে 1-এর 10, আর এদিকে 1-এর 2টা পড়েছিল সেটা এদিকে চলে এলে -1-এর 2। তাহলে 1-এর 10 থেকে 1-এর 2 বিয়োগ করলে 10 লসাগু, 10 × 1 = 10, 1 - 2 × 5 = 10, 5, ব্যাস। 1 থেকে 5 গেলে -4-এর 10, 2 × 2 = 4, 2 × 5 = 10, -2-এর 5। তাহলে x এর ভ্যালুটা হলো -2-এর 5। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এরকম করে শর্টকাটে কিন্তু দেখে করা যায়। আর কিছু আছে অসুবিধা? স্যার 28 এরটা বললেন। 28, ওকে। আচ্ছা 28 এর এই যে কোশ্চেন গুলো কি বলছে জানো, 6, 5, 6, 1, ওকে, 6, 5, 6, 1, আচ্ছা ইনটু এটা আবৃত দশমিক ভগ্নাংশ, এটাকে যদি সামান্য ভগ্নাংশে পরিণত সামান্য করি কত হবে, 2 2 কত এর হবে, 9 9 হবে। হুম, আবার তারপর এটা কত হবে, 2/90, আর ওখানে 2/90, একদম 2/90, মাইনাস তারপর এটা 2/900, 2/900, তারপর এটা 2/9000। 9 ওকে, এবার দেখো একটু তো কিছু কাটবে মনে হচ্ছে। 9 দিয়ে যদি আমি এটাকে ভাগ কাটাই, 9 × 7 = 63, 2 × 65, 9 × 2 = 18, 18, 7 × 25, 8, 9 × 9 = 81, কাটলো। আবার এইটাকে যদি শুধু 9 দিয়ে কাটি, মানে এখানে একটা শূন্য থাকলো, 10 থাকলো, 9 9 8 × 72, 9 × 9। আবার যদি এটা 9 কাটি, এখানে 100 থাকবে, তা 9 × 9 = 81, দেখো। আবার যদি কাটি তাহলে এখানে 1000, 9 কেটে যাচ্ছে, তাহলে উপরে কত থাকছে, 2 দিয়ে 4, 2 8 দিয়ে 16, আর নিচে কত থাকছে, কটা শূন্য থাকছে, 6টা শূন্য, তাই না? ছটা। একটা 6টা শূন্য, 6টা শূন্য থাকা মানে দশমিক কোথাও নেই, মানে এখানে আছে, তাহলে 6 ঘর পিছিয়ে আসবে। তো এখানে তো দুটো অঙ্ক আছে, 1 আর 6, তাহলে নিশ্চয়ই সি এরটা হবে দশমিক তাহলে। 4টে শূন্য বসাতে হবে, তারপরে 1 6।
0.4016 4.16 বুঝতে পারলে? হ্যাঁ স্যার ঠিক আছে। নেক্সট। তিরিশেরটা করেছো? 30-এর এইরকম টাইপের কি ভালো কোশ্চেন, হ্যাঁ স্যার ওটা ওই গুণ করে দিয়েছি। মানে মিশ্র ভাঙি করেছো, 999 এর সঙ্গে 99 গুণ করেছো, তাই তো? হ্যাঁ একটু বড় হয়েছে স্যার তাই না? বলুন স্যার, এটা একটু একবার একটু বড় শর্টে হয়েছে, বলে দিন দিয়ে না। 99 কেটে গেল। শর্টকাট থাকলে একটু বলুন হ্যাঁ, না। এইটা এরকম টাইপ থাকলে শর্টকাটে করবে কিরকম দেখো, 999 পূর্ণ 98/99 ইন্টু 99, ঠিক আছে? এবার এটাকে করব কি, একটু আগে বলছিলাম না 999 পূর্ণ 98/99 কে আমি এরকমও লিখতে পারি, তাই না? এটা কোনো ডাউট আছে বুঝতে? এটা যে লিখলাম 999 পূর্ণ 98/99 কে লিখলাম 999 যুক্ত 98/99, এটা দেখে আরো কনফিউশন আছে কিছু? হ্যাঁ স্যার। এই লেখাটা কারণ অসুবিধা নেই তো? দেখো, যেমন 2 পূর্ণ 3-এর না 5, এটাকে তো আমি 2 যুক্ত 3-এর 5 লিখতেই পারি, বুঝতে পারলে? সেই জন্য 999 পূর্ণ 98/99 কে আমি 999 যুক্ত 98/99 লিখলাম, ঠিক আছে? এবার 999টাকে করছি কি 1000 মাইনাস 1 লিখতে পারি? হ্যাঁ বলো, লিখতে পারি না পারি না? হ্যাঁ হ্যাঁ স্যার পারি। লিখলাম, ওকে। এবার 1000টা থাক এখানে। এবার এইটাকে একটু যোগ বিয়োগ করবো, এই -1 আর 98টাকে ভালো করে দেখো। আমি জানি না এখানে কি সাইন আসবে, প্লাস দিয়েই রাখলাম। 99 লসাগু হচ্ছে, মানে -1 আর এইটা যোগ করছি, 99 লসাগু হবে মানে এখানে -99 প্লাস 98 ইন্টু 99। এটা অনেকটা মুখে মুখেও করা যায়, তোমরা হয়তো বুঝতে পারছো না বলে অসুবিধা হচ্ছে। দেখো 99 আর -99 মাইনাস প্লাস 98, তাহলে কি হবে বলো তো? সাইন কি হবে বলো তো? মাইনাস হয়ে হবে। যাবে। -1 হবে না? -1/99, ব্যাস, এবার হয়ে গেছে। এবার দেখো বাইরে 99 আছে, এটা যদি গুণ করে দিই 99,000 আর -1/99 এর সঙ্গে 99 গুণ হলে 99টা কেটে যাবে, -1। -1 99,000 থেকে 1 বিয়োগ করলে হবে 98,000। কত হবে? 98,999। এটা কি সহজ মনে হলো কিছুটা? হ্যাঁ না স্যার বড় সঙ্গে হলো? আছে, ভাঙতে না হলো স্যার আবার। হ্যাঁ, সহজ আছে বলতে সেখানে তোমার এটাকে 999 এর সঙ্গে 99 গুণ করেছো, তারপর 98 যোগ করেছো, তাই তো? হ্যাঁ স্যার হয়েছে, কিন্তু এটা আরেকটু মানে এখানে আমি বোঝানোর জন্য করলাম, তোমরা মুখে মুখেও করা যায়। 999 প্লাস এই 98/99 কিরকম করে দেওয়া যায়, 99 মাইনাস 1/99, এইটা মানে আর একটু সহজ হবে, তাই না? আমি এখানে এইটাকে ভাঙিয়েছিলাম, 1 মাইনাস করেছিলাম 1000 থেকে, এইখানে এই 98টাকে করলাম 99 মাইনাস 1 প্লাস। এবার দেখো 99 মাইনাস 1/99 মানে কি, 99 একবার এটা, 1/একবার এটা। তা 99 হলে 1 হবে আর -1/99 হবে। আচ্ছা, এটা মনে হয় সহজ হবে। তা 999 সঙ্গে 1 যোগ হলে 1000, 1000-এর সঙ্গে 99 যোগ হলে হবে 99,000 মাইনাস এই 99টা কেটে গেলে 1, মানে 98,999। আমার মনে হয় এটা সহজ হলো বেশি, হ্যাঁ স্যার এটা ক্যালকুলেশনটা সহজ হলো। অনেক সহজ হলো। কিন্তু বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ এখানে এইটাকে ভাঙালাম 99 মাইনাস 1, আর দিয়ে এরকম থাকলে নিচে সিঙ্গেল ভ্যালু থাকলে এরকম সেপারেট করা যায়, 99/99 আর -1/99, বুঝতে পারলে? মানে 2 বাই 99/99 কেন লিখলাম না তাহলে? বলো। বলছি 99 মাইনাস 1/99 যেটা রয়েছে, ওটা হ্যাঁ 98/99 কেন লিখলাম না? হ্যাঁ, আমি 98/99 তো ছিল এখানে, আমি সেটাকে তো যেহেতু নিচে 99 আছে সেই জন্য একটু টেকনিক্যালি 99 মাইনাস 1 করলাম, আমার এটা ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারলে? দিয়ে সেপারেট করলাম, এরকম নিচে যদি সিঙ্গেল ভ্যালু থাকে 99/99 মানে 1, আর মাইনাস মাঝখানে আছে -1/99, এরকম আলাদা করা যায়। আর এই 999 এর সঙ্গে একটাকে যোগ করে দিলাম, 1000 হয়ে গেল। সেই 1000টা বাইরে যে 99 আছে তার সঙ্গে গুণ হয়ে গেল,
আর মাইনাস এর সঙ্গে যখন 99 গুণ হচ্ছে 99টা কেটে যাচ্ছে -1 এটা পড়ে থাকছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আর কিছু? স্যার আর করা হয়নি। আচ্ছা হোক, যাই হোক, একটা হলো 10টা বাজতে যায়। থাক, অনেকে এতক্ষণ ধৈর্য ধরে আছো, ভালো লাগছে আমারও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে নাকি আজকে তা এখানে থাক। আর আমি HCF/LCM এর প্র্যাকটিস কোশ্চেনটা পাঠিয়ে দিচ্ছি এখনই, প্র্যাকটিস করে না 2-1 দিনের মধ্যে। আর এক্সামটা কিভাবে কি নেব সেটা আমি পরে বলে দিচ্ছি। ঠিক আছে হ্যাঁ স্যার, স্যার। এক্সামটা স্যার আপনি ওই সকালের দিকে দিয়ে দেবেন, না হলে কোশ্চেন হ্যাঁ হ্যাঁ, দিয়ে এরকমই করে ভাবছি। হ্যাঁ ঠিক আছে, এটা হলে ভালো হয়। কারণ অনেক জিনিস থাকে তো আমরা পারি না, সেগুলো তাহলে আলোচনা হয়। আর পরীক্ষা হ্যাঁ দিয়ে হ্যাঁ ক্লাস হ্যাঁ, করতে গেলে অনেকটাই সময় চলে যায়। সময় চলে যায়, সময় থাকে না, সেই জন্য পরীক্ষাটা আমি ক্লাস টাইমের আগেই করে দেওয়ার চেষ্টা করব। তাহলে পুরো ক্লাসটাতে কিন্তু ওই দিন যার যত জায়গায় প্রবলেম আছে নোট করে রেখো, যে কোনো এই চ্যাপ্টার গুলো থেকে, তাহলে সেদিন ওইগুলো এবং পরীক্ষার কোশ্চেন যেগুলো থাকবে সেখান থেকেও কিন্তু ডিসকাস করতে পারবো, অসুবিধা হবে না। হ্যাঁ ঠিক স্যার, আছে, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ ওকে স্যার। ওকে, গুড নাইট। ওকে। ঠিক আছে।